যেই সিনেমাতে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদেরকে খুব লার্জার দেন লাইফ মনে হয়, সেই সিনেমাগুলোকে আমার দেখতে একটুখানি আমার পছন্দ না। ইনস্টাগ্রামের যে রিলসগুলো হয়, আজকে সাপোজ একটা রান্নার ভিডিওর মধ্যেও তুই আশিকি টুর গান পুট অন করে একটা একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাও ও সাজনি রে গানটা হচ্ছে। ইফ ইউ কল ইউর সেলফ অ্যান আর্টিস্ট, ইউ শুড হ্যাভ দ্যাট বেসিক এথিক্স। যার এটা প্যাশন হবে না, যে জিদ যে আমি করবো, সে এটা করে দেবে। ওই ভিডিও হলের মধ্যেই ওই সত্যজিৎ রায়ের, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এগুলো সব মার সাথে ওখানেই দেখা। মা আমাকে ছোট থেকেই বলতো যে এদের সিনেমা সবসময় দেখা উচিত। যদি সিনেমা কেউ ভালো বানিয়ে থাকে তাহলে এরাই বানিয়েছে। नमस्ते दोस्तों, वेलकम टू अनदर एपिसोड ऑफ एनबीओ पॉडकास्ट। आज की इस वीडियो में एक बदलाव है, वो मैं शुरू में बोलना चाहूँगा। आज का ये वीडियो मैं बांग्ला में बनाने जा रहा हूँ, क्योंकि आज जो मेरा गेस्ट है वो बांग्ला में कंफर्टेबल है, तो मैं सोचा हूँ क्यों ना बांग्ला में बनाता हूँ। तो আপনাদের আজ বলতে চাই যে বিয়ে এই শব্দটি যখনই আমরা শুনি তো অনেক কিছু তার সাথে চলে আসে। তো বিয়ে করার জন্য সবথেকে বেশি যেটা দরকার আমরা সবাই জানি, পাত্র পাত্রী, তারপরে পুরোহিত। কিন্তু বর্তমান সময়ে আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেটা হলো ফটোগ্রাফার বা বলতে পারেন ওয়েডিং ফিল্ম মেকার। তো আজ আমরা কথা বলবো এই পডকাস্টে, টপিক হলো অল অ্যাবাউট ওয়েডিং ফিল্ম মেকিং। আজ আমি যার সাথে আপনাদেরকে পরিচয় করাবো তিনি আমার খুবই ভালো বন্ধু, আপনারা হয়তো সবাই তাকে চিনেন। আমি শুধু এতটুকুই বলবো, এখন আমি বসে আছি টু স্মোকিং ব্যারেলসের অফিসে। আর শিলিগুড়ি বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই কথাটাই অনেক বুঝে নেওয়ার জন্য আমি কার সাথে কথা বলতে যাচ্ছি। প্লিজ ওয়েলকাম রোহন পারিজাত নাগ। তো রোহন, ওয়েলকাম টু এনবিও পডকাস্ট। থ্যাংক ইউ। আমি সবার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে রোহন আমার বন্ধু, তো এই জন্য আমরা একজনকে তুই বলেই বলি। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই, তথ্য কোনো আপত্তি না নেই। না, একদমই। তো রোহন, ওয়েডিং ফিল্ম নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু এটাও আমি দর্শকদের বলে দিতে চাই যে রোহন কিন্তু শুধু যে ওয়েডিং ফিল্ম বানায় বা ওয়েডিং ফিল্ম মেকার তাই শুধু না, মিউজিকে ওর অনেক বেশি রুচি। আর আমি তোর ব্যাপারে ফার্স্ট যখন শুনেছি, এটাও বলি, আমি তো অ্যাকচুয়ালি শিলিগুড়ির ছেলে না, পরে এসেছি। ফার্স্ট যখন আমি তোর ব্যাপারে শুনেছি, আমাকে একজন বলল যে শিলিগুড়ির একটা ছেলে নাম রোহন, মুম্বাইতে এমটিভি রকন বলে একটা কিছু কম্পিটিশন ছিল 2009-এ আমার মনে হয়, না 2010-এ। 2010-এ না, 2010, আচ্ছা হ্যাঁ। 2010-এ সেই শিলিগুড়ির ছেলে, ওরা গেছিল ডাউন সিনড্রোম ব্যান্ডের নাম, ওরা উইনার হয়েছে। এটা হলো আমার মানে ফার্স্ট তোর ব্যাপারে শোনা। তো তারপরে যাই হোক পরিচয় হয়। তো তোর তো মিউজিক থেকেই, মানে মিউজিকের প্রতি প্যাশনটা খুব বেশি। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকে। মিউজিকটাই আমি সবচেয়ে প্রথমে শুরু করি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই আমি গিটার প্লে করা স্টার্ট করি। আচ্ছা, আর তখন থেকেই একটা ইচ্ছে মিউজিকের প্রতি। তারপরে ফিল্মে তুই আস্তে আস্তে শিফট করিস। ফিল্মের ব্যাপারটা অনেকটাই পরে। আচ্ছা, আর এটা কথার মাধ্যমে আস্তে 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 আসবে। আমরা তো অনেক বিষয়েই কথা বলবো, ওয়েডিং ফিল্ম নিয়ে কথা বলবো, ফিল্ম নিয়েও কথা বলবো। সবার আগে শুরু করবো এটা দিয়ে, আর্লি লাইফ। একটু নিজের আর্লি লাইফটা নিয়ে একটু বললে আমার মনে হয় বেটার। ওকে, আমরা অ্যাকচুয়ালি আমিও বেসিক্যালি শিলিগুড়িতে আমার সম্পূর্ণভাবে বড় হয়ে ওঠাটা না। আচ্ছা। আমার বাবা অনেক জায়গায় চাকরি করেছেন, মানে অনেক জায়গার থেকে, আজকে হয়তো এখানে, তারপরে কালকে ওখানে, তো আমাদেরকেও সেরকমভাবেই যেতে হয়েছিল। তো বেসিক্যালি অনেকটা সময় আমরা নকশালবাড়িতে কাটিয়েছি, মানে আমার অনেকটা ছোটোবেলাটা। যেরকম ধরে নে তুই, আমি যখন ক্লাস, আমার প্রি নার্সারি 1-2 এই সময়টা আমি নকশালবাড়িতে থাকতাম। আচ্ছা। কারণ বাবা ওখানকার টি গার্ডেনের ম্যানেজার ছিলেন। আচ্ছা। তো ওখানে চাকরি করতেন, তো আমরা ওখানেই থাকতাম। অ্যান্ড এই যে তুই যে বললি যে ফিল্মের ব্যাপারটা কোথা থেকে এসছে, এবার আমি বলি তোকে, নকশালবাড়িতে একটা ছোট্ট থিয়েটার হল ছিল, যেটাকে ভিডিও হল বলা হতো তখন। তখন তো সিনেমা হল সেরকম ছিল না, শিলিগুড়িতে সিনেমা হল ছিল, নকশালবাড়িতে কিন্তু সিনেমা হল ছিল না, ছোট্ট স্ক্রিনের মধ্যে দেখা। হ্যাঁ, ভিডিও হল ছিল। এবার ভিডিও হলে তো নানান রকম সিনেমা আসতো। এবার আমি তখন অনেকটাই ছোট, আর বাবা যখন কাজে চলে যেতেন তখন মা আর আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম
তো সেই বাড়ির কাকিমার সাথে আমাকে নিয়ে যেত। তখন মা ওই ভিডিও হলের মধ্যেই ওই সত্যজিৎ রায়ের, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এগুলো সব মার সাথে ওখানেই দেখা আচ্ছা, ওই সময়। কিন্তু তখন মানে ওরকম ইন্টারেস্ট হয়তো আমার জন্মায়নি তখন। ঠিক আছে, কিন্তু মা আমাকে ছোট থেকেই বলতো যে এদের সিনেমা সবসময় দেখা উচিত। কারণ যদি সিনেমা কেউ ভালো বানিয়ে থাকে তাহলে এরাই বানিয়েছে। রাইট, মানে ভালো রুচিটা যাতে ভালো হয় আর কি, হ্যাঁ ছোটবেলায় ওই জন্যই কাকিমা হয়তো ভিডিও বলতেন। হলে ওই সিনেমাগুলো স্পেশালি মা, তারপরে ওখানে যে ভাড়া থাকতো আমার মুন্নিমা বলতাম ওখানটায়, তো ওই উনি ছিলেন। তারপরে আবার মার বান্ধবী বলতে পারিস। তো এরা সব মিলে আমরা যেতাম এই ভিডিও হলটার মধ্যে দেখতে, ওখানে ওই সিনেমাগুলো দেখা। তো তখন সত্যি কথা বলতে আমি অত কিছু বুঝিনি, কারণ আমি অনেকটাই ছোট, ওরা একটা প্রি নার্সারি স্কুলের ছেলে, কি বা বুঝবে। এটা বোঝার একটা বয়স লাগে, একটা হ্যাঁ। ম্যাচুরিটির দরকার হয়। এক্স্যাক্টলি। তো যাই হোক, মানে তুই বলতে চাইলি যে ভালো ছবি যেহেতু ছোটবেলার থেকে দেখা হয়েছে, ওই জন্য ফিল্মের প্রতি একটা রুচি আস্তে আস্তে করে ডেভেলপ হয়। হ্যাঁ, মানে আমি আমার মাকে বা আমার বাবাকে কোনোদিনও দেখিনি যে সিনেমা হলে গিয়ে ওই আহ, মানে মানে আমাদের কমার্শিয়াল যে কমার্শিয়াল mainstream সিনেমা, ওরকম ফিল্মগুলো একটা মেইন স্ট্রিম সিনেমা কোনোদিন দেখার দেখা যে হয়। মারপিট হচ্ছেই হচ্ছে। যদি বাড়িতে বাবা ভিসিআর ভাড়া করে নিয়ে আসতো হুম, যে হুম, কোনো একটা ছুটির টাইমে সিনেমা দেখা হবে, হুম, তাও খুব ভালো সিনেমা দেখাতো। হুম, যেরকম আমাকে ছোটবেলায় নানা পাটেকরের প্রচুর সিনেমা দেখিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমার এখনো মনে আছে যে আমরা যখন আশাপুর বাগানে যখন বাবার ট্রান্সফার হয়, আশাপুর মানে নকশালবাড়ির কাছেই, আচ্ছা। তখন বাবা নকশালবাড়ির থেকে ভিসিআর ভাড়া করে নিয়ে এসে আমাকে পরিন্দে দেখিয়েছিল, নানা পাটেকরের হ্যাঁ, একটা হ্যাঁ, সিনেমা হ্যাঁ, দেখিয়েছিল। সো তখন হয়তো একটু বোঝা স্টার্ট করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ট্রেমেন্ডাস, আমার খুব ভালো দারুণ লেগেছিল। সিনেমা। মাধুরী দীক্ষিত আছেন। মাধুরী দীক্ষিত, yes. দারুণ ছবি। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন এই মানে গল্পটা শুনেই আমার মনে আসলো যে ছোটবেলা থেকে তো ভালো ছবি দেখতে হবে, এই ব্যাপারটা তো একটা গাইডেন্স একটা ছিলই, যা হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ। আমি জানতে চাই যে তুই বড় হওয়ার পর তুই কি ধরনের ছবি, তুই কি সব ধরনেরই ছবি দেখতে পছন্দ করিস, না পার্টিকুলার তোর একটা জনরা আছে যে আমি এই টাইপের ছবিই দেখি? হ্যাঁ, আমি কমার্শিয়াল সিনেমা আমার পার্সোনালি দেখতে খুব একটা ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, ভালো লাগে না। আমি এটা বলবো না, মানে যেই সিনেমাতে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদেরকে খুব লার্জার দেন লাইফ মনে হয়, সেই আচ্ছা। সিনেমাগুলোকে আমার দেখতে একটুখানি আমার পছন্দ না। তার মানে একটু প্র্যাকটিক্যাল হ্যাঁ, আমার ছবিগুলোই আমার ভালো একটু লাগে। প্র্যাকটিক্যাল, হ্যাঁ, খুব প্র্যাকটিক্যাল সিনেমা, আর যেটা খুব মানে একদম ন্যাচারাল ইনস্টিংক্টে বিলিভ করবে। ঠিক আছে, আমার সেটাই খুব দেখতে ভালো লাগে। আর যেরকম ধরে নে, আমি সিনেমার নেশা তুই বলতে পারিস। আমাকে ফার্স্ট আমার বন্ধু, আমার স্কুলের ফ্রেন্ডসরা আমাকে রেকমেন্ড করেছিল যে তুই কি ট্যারেন্টিনো সিনেমা দেখেছিস, আমাকে বলেছিল। এবার আমি হয়তো তো ওই টাইমটা উচ্চারণও করতে পারিনি, এই ডিরেক্টরের নাম উচ্চারণ করতে পারিনি, ইট ওয়াজ সো টাফ নামটা উচ্চারণ করা। তো আমি বলছি না, আমি তো দেখিনি ট্যারেন্টিনো সিনেমা। তো বলছি যে তাহলে তুই কীরকম সিনেমা দেখিস। তো তখনকার দিনে হয়তো যখন ছোট ছিলাম তখন হয়তো আমি তো টাইটানিক দেখেছি, জুরাসিক পার্ক দেখেছি, এগুলো দেখেছি। বলে না তুই ট্যারেন্টিনো দেখ, ট্যারেন্টিনোটা দেখ। আর কিল বিল আমাকে একটা পেন ড্রাইভে করে কিল বিল সিনেমাটা দিয়েছিল, অ্যান্ড ওটা দেখে আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে, মানে সিনেমা এরকম হতে পারে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে আই ওয়েন্ট টু সিং মোর এক্সপেরিমেন্টাল ফিল্মস। ঠিক আছে, মানে আরও এক্সপেরিমেন্টাল ফিল্মস দেখা শুরু করলাম, যেরকম অনেক ফ্রেঞ্চ ডিরেক্টরস, তারপরে আকিরা কুরোসাওয়ার মুভি আমি প্রচুর দেখেছি। তখন থেকে ইন্টারেস্টটা আস্তে আস্তে জন্মায়। মানে আকিরা কুরোসাওয়ার ফিল্ম যখন দেখা স্টার্ট করি তখন বুঝি যে মানে হাউ ড্রামাটিক্যালি একটা ওয়াইড অ্যাঙ্গেলে, মানে ও মোস্টলি একটা 14mm ইউজ করে, আর একটা ব্যাটেল ফিল্ডের একটা সিনকে, মানে একটা স্ট্রেট ক্যামেরা এরকম ফ্রেম দাঁড়িয়ে আছে, একটা ব্যাটেল ফিল্ডের সিনকে 14mm একটা ওয়াইড লেন্স, হ্যাঁ, আই এম নট শিওর যে 14mm or 16mm, বাট দ্যাট ওয়াজ আ ওয়াইড লেন্স। অ্যান্ড একটা সিন যেখানে প্রচুর সৈন্য আসছে আর মারপিট হচ্ছে, একটা ওয়াইড একটা সারাউন্ডিংসে, মানে ওই টাইমে হয়তো উনিই হয়তো ফার্স্ট একটা ওয়াইড লেন্স প্রেফার করেছিলেন যে এরকম একটা সিন ডেভেলপ করার জন্য। সো ওটা দেখে আমার মানে আই ওয়াজ জাস্ট ব্লোন হবে যে এটা এরকমভাবেও সম্ভব জিনিসপত্র দেখানো ওই টাইমে যখন উনি ক্রিয়েট করেছেন। মানে একটা আলাদা চিন্তা ভাবনা। হ্যাঁ। ঠিক ঠিক। তো এবার আমি আসছি একটু অন্য জায়গাতে। এটা হলো যে প্রথম বললি ফিল্মের কথা, ফিল্মের ব্যাপারে কি করে তো রুচি ডেভেলপ করলো। তারপরে মিউজিক, মিউজিক তো বললি ছোটবেলা থেকেই গিটার বাজাতি, মিউজিকের হ্যাঁ, প্রতি আমি একটা ঝুঁকাব ছিল। সেভেন থেকে আমি স্টার্ট করি তো গিটার। তারপরে কি মানে এমটিভি রকনে যে যাওয়াটা, ততদিনই কি তোর ব্যান্ড একটা হয়ে গেছিল, ডাউন সিনড্রোম ব্যান্ড তো হয়ে না গেছে? না না,
আচ্ছা এটা তো ডাউন সিনড্রোম অনেক বড় ফর্ম হয়। আচ্ছা তো 7, 8, 9, 10, 11 আমি গিটার প্র্যাকটিস করতাম। আর তারপরে আমরা একটা ব্যান্ড ফর্ম করেছিলাম অনেক ছোটোবেলায়। সো ওটা হয় না ছোটোবেলায় একটা পাগলামি যেটা বলি, তো ওটাকে একটা ব্যান্ড ফর্ম করেছিলাম যেখানটায় আমরা 11 জন মেম্বার ছিলাম, আচ্ছা ঠিক আছে। আর আমি তখন ওই ব্যান্ডে গিটার প্লে করতাম না, হ্যাঁ, আমি ওখানে গান করতাম। আচ্ছা আর আমার যাবতীয় যত বন্ধু বান্ধব ছিল সবাই আমরা ছিলাম, আমরা সবাই ওই স্টেজে উঠে আমাদেরকে যেখানেই ডাকতো ডেকে নিয়ে বলতো যে তোরা কি গান করবি? আমি বলছি, হ্যাঁ কেন করবো না। তো স্টেজে উঠে যেতাম, হয়তো কোনো দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার পরে যে শোগুলো হয়, কালী পুজো হচ্ছে, কালী পুজোর পরে যে শোগুলো হয়, তো আমাদেরকে ডাকতো। আমরা এরকমও করেছি যে আজকে হয়তো একটা ক্লাবে শো করেছি 1 ঘন্টা, তারপর আবার একটা গাড়ি চলে আসতো, গাড়িতে করে আবার একটা জায়গায় শো করতে যেতাম, ওটা শেষ করে আবার একটা জায়গায় শো করতে যেতাম, বাহ। এরকম। অ্যান্ড আমাদের তখন আমাদেরকে রেমুনারেশন দিতে হচ্ছে 1 প্যাকেট মিষ্টি, ঠিক আছে, একটা প্যাকেট মিষ্টি দিতে, আর আমরা ওটাতেই খুশি ছিলাম। তো দিস ওয়াজ ইন দ্য পিরিয়ড অফ যখন আমি ক্লাস 10 কি 11-এ পড়ি, হ্যাঁ ওই টাইমে। আর ওই ব্যান্ডটার নাম ছিল স্ট্রিট। স্ট্রিট আচ্ছা না মিষ্টির প্যাকেট দিত ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো যে আমি এটাই ভাবছি যে এক এক জায়গায় যে তোরা যেতি, হ্যাঁ। কারণ লোকে পছন্দ করতো। হ্যাঁ এটা তো পছন্দ বড় করতো। কথা। হ্যাঁ, কারণ ওই টাইমে ছোট ছোট বাচ্চারা যখন হ্যাঁ। গান বাজনা করছে, ব্যান্ডের গান এটা করছে, বিশাল বিশাল ব্যাপার, এটাই সবাই হয়তো দেখে মজা এটা পেত। একটা অ্যাচিভমেন্ট লাইফে, তখন ওটাতেই মানে খুব হ্যাঁ। ভালো মজা লাগতো আর কি। তারপরে তুই গেলি ওই উইনার হলি তো তোরা, না, আমরা রানার্স আপ হয়েছি। রানার্স আপ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটা একটা উপলব্ধি। এখন আমি সোজা চলে আসছি এই যে এখন ওয়েডিং ফিল্ম, হুম। যে আগে আমরা দেখতাম যে ওয়েডিং ভিডিও, ওয়েডিং ভিডিও, বিয়ে বাড়ির ভিডিও, লোকের বাড়িতে বেড়াতে গেলে, ওই যে তুই বিসিআর বললি, হুম, হুম। বিসিআরে আমার মেয়ের বিয়ে হয়েছে দেখুন, মনে হতো জোর করে দেখাচ্ছে আর কি, হ্যাঁ, ভালো ঠিক। লাগতো না, ওই কে খাচ্ছে ওইগুলোই দেখতো সব। ঠিক। এই আস্তে আস্তে একটা ট্রানজিশন আসে, ওয়েডিং ভিডিওটা হয়ে যায় ওয়েডিং ফিল্ম। ফিল্ম। এবার দেখা যাচ্ছে আমি চিনিই না লোকটাকে, এরকম তোরই অনেকগুলো ফিল্ম আমি একটা আমি শেয়ারও করেছি, কয়েকটা শেয়ার না করলেও দেখেছি। তো এই যে ট্রানজিশনে ওয়েডিং ফিল্ম হয়ে যাওয়ার পরে আমি চিনি না জানি না একটা লোক, তার বিয়ের ফিল্ম আমি দেখছি, আবার দেখে আমার ভালোও লাগছে, আমি আমার অন্যকে বলছি তুমিও দেখো। এই যে ব্যাপারটা, এই ওয়েডিং ফিল্মের ব্যাপারটা কবে থেকে ডেভেলপ হলো, মানে কবে তোর মনে হলো যে এখন ওয়েডিং করবো, ওয়েডিং ফিল্ম করবো? Okay, এটা একটা লম্বা স্টোরি। আমি যখন আমার এই প্রোডাকশনের ক্যারিয়ারটা স্টার্ট করি, তখন আমি একদমই ওয়েডিং করতাম না। আমি করতাম হচ্ছে বেসিক্যালি অ্যাড ফিল্ম মেকিং, ডকুমেন্টারি ফিল্ম মেকিং, এগুলো করতাম। তো এগুলো করতে করতে আমার কাছে একদিন কল আসে, আমাকে কল করে হচ্ছে সুব্রত দা বলে আছে। সুব্রত দেখে সুব্রত কর, না, সুব্রত দা মানে সুব্রত সাহা, সুব্রত সাহা, স্পেকট্রাম হাউস। ও আচ্ছা আচ্ছা, ওই সুব্রত সাহা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো ঠিক। সুব্রতদা আমায় কল করে, সুব্রতদা কল করে বলে যে তুই একটু দেখা কর আমার সাথে। তো আমি সুব্রতদার অফিসে যাই, আর সুব্রতদা আমাকে বলে যে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ওয়েডিং ফিল্ম অ্যান্ড প্রি ওয়েডিং ফিল্ম, জানিস? তো বেসিক্যালি আই ওয়াজ ব্ল্যাঙ্ক। এটা কোন সাল, এটা কোন ইয়ারের কথা? দিস ওয়াজ ইন দ্য ইয়ার 2014, আচ্ছা 2014, আচ্ছা 2014 এন্ড, হ্যাঁ 2014 এন্ড, ইয়েস। তো বলে যে ডু ইউ নো, কোনোদিন শুনেছিস কি প্রি ওয়েডিং ফিল্ম কী হয় বা ওয়েডিং ফিল্ম কী হয়? আমি বলছি যে না সুব্রত, আমি তো শুনিনি এরকম কী হয়। তো আমি বলছি যে তুই বাড়িতে গিয়ে একটু রিসার্চ কর, অ্যান্ড দেন উই ক্যান সিট অ্যান্ড টক, যে কী করবো আমরা। তো আমি না, তো তখন অত ইন্টারেস্ট নেইনি যে কী ওয়েডিং কী করবো বা ওয়েডিং ফিল্ম কী হয়, প্রি ওয়েডিং কী হয়, মানে এটা আমার জন্য একটা একদম নিউ টার্ম। মানে আজকে যদি তুই একটা জাস্ট স্কুলে ভর্তি হলো কোনো বাচ্চাকে তুই যদি বলিস এ না শিখিয়ে যদি বলিস অ্যাপেল বলতে, তো সে হয়তো বলতে পারবে না। বা তুই যদি বলিস যে ডিকশনারি কী হয়, একটা বাচ্চাকে তুই যদি একটা অ্যালফাবেটসই না শিখাস, তারপর যদি কিছু নাই জানা, তাহলে ডিরেক্টলি বলিস যে ডিকশনারিটা পড়ো, তার জন্য হয়তো সেটা বুঝতে খুব মুশকিল হবে। সো আমার কাছে সেই টার্মটা একদমই নিউ ছিল, একদমই নতুন, আমি মানে জানি সেই ব্যাপারে বেসিক কিছু নলেজ ছিল না না। না না না, ওয়েডিং ফিল্ম কী হয় বা প্রি ওয়েডিং কী হয় আমি জানতামই না, একদম আমি কোনোদিন দেখিও নি জিনিসটা। তো আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে একটু ঘাটাঘাটি করি, আর আমি যেগুলো দেখতে থাকি সেগুলো আমার দেখে খুবই হাসি পায়, যে মানুষজন দৌড়াচ্ছে এরকম মরুভূমির মধ্যে কী সব হচ্ছে। আর তখনকার দিনে তো ক্যামেরা তো ডেভেলপ ছিল না, তখনকার দিনে হয়তো তারা যেসব ক্যামেরা দিয়ে সেগুলো শ্যুট করা হতো, সেটা হয়তো দেখতেও ওই জিনিসটা যেটা করছে সেটা দেখতে ভালো লাগছিল না, কোনো দিক দিয়ে ভালো লাগছিল না, কারণ সেটাকে দেখানোর জন্য, মানে ওই যে বললাম যে তখন যে লার্জার দেন লাইফ, মানে একজনকে লার্জার দেন লাইফ দেখাতে গেলে তোকে সেটাকে প্রত্যেকটা পরিকাঠামো রেডি থাকতে হবে। তো সেটা রেডি না করে তুই কাউকে লার্জার দেন লাইফ দেখাতে পারবি না।
সো এবার তারা দেখাতে যাচ্ছে লার্জার দেন লাইফ, কিন্তু সেটা লার্জার দেন লাইফ কোনো দিক দিয়ে হচ্ছে না, সেটা একটু ফানি হয়ে যাচ্ছে। সো তো তারপরে অ্যান্ড আগেন আই ওয়াজ ট্রলিং, তো আমার প্রত্যেকটা ভিডিও খুব ফানি লেগেছে দেখতে দেখতে। অ্যান্ড তারপরে রাত্রিবেলায় আমি বসেছিলাম, আবার বসে ঘাটাচ্ছি আমি, ঘাটাতে ঘাটাতে আই ওয়েন্ট থ্রু আ ফিল্ম, যেটা দেখে আমার দুর্দান্ত লাগলো। মানে আমি বলছি যে ওয়াহ, মানে দিস ইজ সামথিং ওয়ার্থ ওয়াচিং। অ্যান্ড সেটা ছিল দ্য ওয়েডিং ফিল্মার্সের একটা ভিডিও, বিশাল পাঞ্জাবি। তখন ওরাও হয়তো, আমি জানি না, মানে ওরাও হয়তো ওটা ওই ভিডিওটা রিলিজ করেছিল 2013-এ হয়তো। অ্যান্ড ইট ওয়াজ লাইক দেয়ার আই ডোন্ট নো থার্ড অর ফোর্থ প্রজেক্ট মোস্ট প্রবাবলি। আচ্ছা, হ্যাঁ ছিল। অ্যান্ড ইট ওয়াজ সুপার ট্রিমেন্ডাসলি গুড, দারুণ, দুর্দান্ত লাগছে, এত সুন্দর কথাবার্তা, এত ভিডিওটার মধ্যে এত ন্যাচারালিজম ছিল টোটাল ভিডিওটার মধ্যে। ওখানে কোনো মেকি জিনিসপত্র ছিল না যে কেউ কাউকে করতে বলছে সে করছে, এরকম ছিল না। ইট ওয়াজ ফুল ন্যাচারাল, ফুল যেটা বললি ইমোশনাল। ওয়েডিং ফিল্মার্স। হ্যাঁ, আরেকটা বোধহয় আছে ওয়েডিং, কি একটা মুম্বাইয়ের একটা আছে না খুব বিখ্যাত, ওয়েডিং ফিল্মার্সই সবচেয়ে বিখ্যাত। ওয়েডিং ফিল্মার্সই তাহলে আছে। ওদের ভিডিওটা দেখি, এই তো দেখি, ওটাই বলছি যে ইট ওয়াজ ভেরি মাচ ন্যাচারাল। আর যেটা হচ্ছে সেটাই একদম রিয়েল টাইমে ক্যাপচার করা, সেটা কি খুব সুন্দর। অ্যান্ড আরেকটা কথা, যে এডিটিংটা যে ভিডিওটা যে এডিটিং ছিল, ওটা এত সুন্দর করে ডিফাইন করা ছিল না, যে স্টার্টিং থেকে নিয়ে একটা সুন্দর গল্প যাচ্ছে, গল্পটা গিয়ে একটা একটা ক্লাইম্যাক্স আসছে, অ্যান্ড ক্লাইম্যাক্সের পরে তারপরে বরমালা হলো, বরমালা হওয়ার পরে তারপরে বিদায় হলো। অ্যান্ড দেখতে ইট ওয়াজ like a ultimate Bollywood drama. It looked like a Bollywood drama, but it, on the other hand, it was so natural and so realistic. আমি দেখি যে ওয়াও, তো এটা হচ্ছে ওয়েডিং ফিল্ম, ওকে দেন আই মিন। মানে আমি ওই ভিডিওটা দেখি ডিসাইড করেছিলাম যে যদি এটা ওয়েডিং ফিল্ম হয়, আই শুড গিভ ইট ইন। অ্যান্ড তারপরে আমি সুব্রতদার কাছে যাই, যে আমি দেখলাম, আমি অনেক ভিডিও দেখেছি, আমার প্রায় অনেক ভিডিও খুব ফানি লেগেছে, বাট দিস ওয়াজ আউট অফ দ্য বক্স, এটা খুব ভালো লেগেছে। যদি কিছু করি তাহলে এরকম কিছু করা যায়। অ্যান্ড দেন মানে আই স্টার্টেড মাই দিস ওয়েডিং জার্নি। 2014তেই তোর স্টার্টিং? হ্যাঁ, ওয়েডিং ওখানেই আমার স্টার্টিং। মানে আমাকে প্রি ওয়েডিং করতে বলা হয়। অ্যান্ড লাইক আমার বেসিক্যালি কিছু আইডিয়াও ছিল না যে আমি প্রি ওয়েডিংয়ে কী হয়। আমি যেগুলো যেগুলো দেখেছি সেগুলো আমি করবো না, এটা তো ডিসাইডেড, যে ওই ভিডিও দেখার পরে ডিসাইডেড ছিল যে আমি এগুলো করবো না, এই টাইপের করবো না, মানে যেটা নিয়ে লোকে হাসাহাসি করে। হ্যাঁ, হয়তো ওই টাইমে হাসতো না লোকেরা, ওইটা আলাদা ব্যাপার। আমার পার্সোনালি দেখে যখন হাসি পেয়েছে, তার মানে হয়তো সাম মাস অফ দ্য ক্রাউড মাইট লাভ, যে জিনিসটা। আমার যা মনে হলো এত সময় তোর কথাগুলো শুনে, যে হতে পারে 2014তে তো তুই শুরু করলি হাতে গড়ি বলা যায় ওয়েডিং ফিল্মে, কিন্তু সুব্রত দাদাজি তোকে ডাকলো, এটার কারণটা আমার মনে হয় এটা ছিল যে তুই তো তার আগে ক্যামেরা বোঝা তোর হয়ে গেছিল, যে ক্যামেরা কী করে হ্যান্ডেল করতে হয়, কোন ক্যামেরায় কি শ্যুট করা যেতে পারে, কোন লেন্সে কি হতে পারে, এই নলেজটা তোর ছিল। হ্যাঁ, তাই কি হয়েছে, তোর সেই ব্যাপারটা গ্রিপ করতে ভালো করে করতে পেরেছিস। হ্যাঁ, অবশ্যই। কেন আমি এই কথাটা বললাম, হয়তো এই পডকাস্টটা অনেকজন অ্যাসপায়ারিং ওয়েডিং ফিল্ম মেকাররা দেখবে, তারা হয়তো শুরু করতে চাচ্ছে। কেন কি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা ছেলে, নাম বলবো না, আমাকে একদিন কল করলো, আমার সাথে অফিসে কাজ করতো আর কি, সেলসে কাজ করতো। হঠাৎ একদিন কল করে বললো আর কাজ করবে না। তো আমাকে বললো ওর ক্যামেরা নিয়ে কোনো আইডিয়া নেই, জিরো, ক্যামেরা কি চালাতে হয়, ডিএসএলআর কিছুই জানে না। তো আমাকে বললো একটা ক্যামেরা কিনবে, কিছু টাকা জোগাড় করেছে। তো আমি বললাম খুব ভালো কথা, ক্যামেরাটা কিনবে, কিনেই ও ওয়েডিংয়ে চলে যাবে। মানে কি ও দেখলো যে মানে এই বিশাল টাকা এখানে কামানো যায়। তখন আমি ভাবলাম যে কিছু লোক মানে ভাবছে যে ক্যামেরা কিনেই আমি ওয়েডিংয়ে গিয়েই আমি প্রচুর টাকা কামিয়ে নিতে পারবো। তো এই ব্যাপারে তোকে আমি বলার কারণটা এটাই ছিল যে এই ব্যাপারে তুই কি বলবি, মানে একটা কেউ যদি এখন ভাবছে যে আমি এটা করব, তার আগে থেকে কি কি করা উচিত, কি কি প্ল্যান করা উচিত, এই ব্যাপারটা আমি জানতে চাই। এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, বাট স্টিল এখন দেখ, কে কি করছে বা কে কি প্ল্যান করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কোনো কিছুই হোক, আমি সেটা না প্র্যাকটিস করে, না জিনিসটা শিখে, আর সেটাকে পারফেকশন যতক্ষণ না আসে, অ্যাটলিস্ট আ মডারেট পারফেকশন টু স্যাটিসফাই মাই ক্লায়েন্ট, বিকজ মাই ক্লায়েন্ট ইজ পেইং মি দ্য মানি, রাইট,
তো সেটা যতক্ষণ আমার না আসে আমি সেই ফিল্ডে যাব না। এটা আমার বেসিক এথিক্স। ঠিক ঠিক আছে, এটা আমার বেসিক এথিক্স। অ্যান্ড আমার মনে হয় যে প্রত্যেকজন দেখো দেখো কাটলে ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট। অ্যান্ড তুই যদি ভালো করে কাজ করিস, সাম পিপল মাইট কল ইউ আ ফটোগ্রাফার, সাম পিপল মাইট কল ইউ অ্যান আর্টিস্ট, অর সাম পিপল মাইট কল ইউ যে ও এ তো ফটোগ্রাফি করছে, এটার মধ্যে বা কী ক্যারিয়ার আছে। সো দেয়ার আর 3 ডিফারেন্ট অ্যাসপেক্টস। সো এটা তো ঠিক। তোকে প্রত্যেকটাই অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, বাট ইফ ইউ কল ইউর সেলফ অ্যান আর্টিস্ট, ইউ শুড হ্যাভ দ্যাট বেসিক এথিক্স। তোকে একটা এথিক্স মেনটেন করা উচিত তোর। ইফ ইউ কল ইউর সেলফ আ ফটোগ্রাফার, আ প্রফেশনাল ফটোগ্রাফার, তাহলে ইউ শুড মেনটেন কি আমার সেই জায়গায় আমাকে পারফেকশন, আমাকে প্রত্যেকটা জিনিস জেনে টু বি এ প্রফেশনাল অ্যান্ড তারপরে আমাকে সেই লাইনে ঢোকা উচিত। মানে এরকম না যে আমি ক্যামেরা কিনলাম, ক্যামেরা কিনেই আমি একটা ওয়েডিং শ্যুট করতে চলে গেলাম। মানে ইট ওয়ন্ট লাস্ট। ঠিক। এটা বেশি দিন লং রানে এটা কোনোদিনই হবে হেল্প করবে না। কিছুদিনে এবার মনে হবে যে আমি তো ভেবেছিলাম এরকম, এরকম তো যেটা ভেবে হ্যাঁ এসেছিলাম ওরকম পাচ্ছি না। এক্স্যাক্টলি। মানে সেটাই। এটা হয়তো ও 1 বছর বা 2 বছর খুব টাকা কামাতে পারবে। হ্যাঁ। অনেক হাউস, কারণ এখন বেসিক্যালি প্রচুর হাউসের প্রচুর কাজ থাকে। সো অনেকজন তাকে ডাকবে, তাকে এন্টারটেইন করবে, ফ্রিল্যান্স হিসেবে কাজ করার ফ্রিল্যান্স জন্য। হিসেবে কাজ করবে। কিন্তু কোনোদিনও এরকম করে সে নিজের মানে যে নলেজটা কোনোদিনও আপলিফ্ট করতে পারবে না। অ্যান্ড ইভেনচুয়ালি এটা কী হবে যে হি উইল গো ইন ভেন, লাস্টে গিয়ে আর ওকে কেউই ডাকবে না। তো তখন একটা হয় না যে ব্ল্যাক লিস্টেড, মার্কেট থেকে ব্ল্যাক লিস্টেড, যে এই ছেলেটাকে নেবে না, এ খুব খারাপ কাজ করে। আমার মনে হয় যে সবসময় সব কিছু শিখেই করা উচিত। এক্স্যাক্টলি, মানে একটা বেসিক থেকে স্টার্ট করে গেলে কি হয় সব কিছু মানে ব্যাপারগুলো এক্স্যাক্টলি, জানা হ্যাঁ হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ 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 উচুটকে পড়ার ভয়টা কম থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হলো মেন যে কোনো বিষয়ে, হ্যাঁ। শুধু ওয়েডিং ফিল্ম না, যে শুধু কোনো ওয়েডিং বিষয়ে। ফিল্ম না, শুধু যে কোনো বিষয়ই মানে না শিখে কোনো দিনই সেই জায়গাটায় হাত দেওয়া উচিত। উচিত। এটা তো আমার মনে হয়। ঠিক ঠিক ঠিক, আমি এটা মনে করি। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন, এটাও আমার মাথায় আসলো যে টু স্মোকিং ব্যারেলস, এই যে নামটা, অনেকেই আমরা নাম দেখি, টু স্মোকিং ব্যারেলস নামটার মধ্যে একটা আমার যেটা মনে হয় আর কি, একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার আছে। এই নামটা কোথা থেকে আসলো? এটার মানে টু actual- স্মোকিং ব্যারেলস অ্যাকচুয়ালি আমি এমটিভি রকম থেকে আসার পরে আমি একটা জবে ঢুকি, সেটা হচ্ছে হাই মিডিয়া হাই এন্টারটেইনমেন্ট। মিডিয়া হ্যাঁ, এন্টারটেইনমেন্ট। ওখানে জবে ঢুকি। ঠিক ঠিক। আর ওখানে অনেক বছরই জব করেছি আমি। আমার মনে হয় তোর 2012টার ঘটনা এটা, তুই 11-12 ওই সময় বোধহয় হাই মিডিয়াতে ছিল। না, আমি 2010-এই জয়েন করেছি। না, 10এই করেছিস? আমি 10-এ আমি কিন্তু মুম্বাই গেছি। 12তেও ছিলি। হ্যাঁ, হ্যাঁ। আমি 10-এ মুম্বাই গেছি, আমি 10-এই রিটার্ন করেছি, রিটার্ন করেই আমি চাকরিটা আচ্ছা জয়েন আচ্ছা করি। আচ্ছা আচ্ছা, বেশ। অ্যান্ড জয়েন করার পরে তারপরে 11, 12 অ্যান্ড 13, মানে 10, 11, 12, 13 আমি এই কটা বছর আমি চাকরি করেছিলাম। অ্যান্ড হাই মিডিয়াতে আমার একটা ফ্রেন্ড ছিল। হুম হুম। সেই ফ্রেন্ডের কাছে ওর কাছে হচ্ছে তখন নিকনের, আই থিঙ্ক ওই, আমার ঠিক মডেল নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই, বাট D90 সামথিং এরকম কোনো মডেল আছে। হ্যাঁ D90। D90 ছিল ওর হুম কাছে। হুম। সো ও D90টা নিয়ে এসেছিল। তো ও বলেছিল যে তো বাবা আমাকে এনে দিয়েছিল দুবাই থেকে এই ক্যামেরাটা। তো আমি বললাম যে বাহ, এটা তো দারুণ। আর ওই টাইমেই না ওই দ্য দিল্লির রেপ কেসটা ওই টাইমে হয়েছিল। আচ্ছা তো দ্যাট আচ্ছা আচ্ছা, জেসিকা। নট জেসিকা, নির্ভয়া। আচ্ছা, ও সরি, নির্ভয়া। নির্ভয়ার ওই রেপ কেসটা হয়েছিল। আচ্ছা, তখন এবার তখন আমরা ডিসাইড করি যে চল না, আমরা তো এখানে কাজ করি, অ্যান্ড যখন কাজটা ওভার হয় বা ছুটির দিন থাকে তখন আমরা বেরিয়ে গিয়ে লেটস মেক আ ডকুমেন্টারি। কী আছে এক্সপেরিমেন্ট করতে, লাইক ইউ বি দ্য অ্যাঙ্কার, তুই জিজ্ঞেস কর এরকম করে কোয়েশ্চেনিয়ার কর, আমি কোয়েশ্চেনিয়ার সেট করছি আর আমি ফিল্ম করছি। ঠিক আছে, তো বলছে হ্যাঁ চল, বেশ ইন্টারেস্টিং কাজটা। তো ওটা দিয়ে উই মেড আ ডকুমেন্টারি, একটা খুব সুন্দর আচ্ছা। একটা খুব সুন্দর বাজে একটা ডকুমেন্টারি বানাই বলতে পারিস, যাই হোক। কারণ আচ্ছা, এটাই কি তোর মানে লাইফের ফার্স্ট ডকুমেন্ট? হ্যাঁ, এটা ফার্স্ট ডকুমেন্ট। ঠিক আছে, তো নানান জায়গায় শিলিগুড়ি কলেজে গেছি, তারপরে সূর্যসেন কলেজে গেছি, ডিফারেন্ট জায়গায় গেছি, তারপরে ধরে নে অনেক পুলিশের ইন্টারভিউ নিয়েছিলাম জিজ্ঞেস করে, তারপরে অনেক হয় না যে ইয়াংস্টার যারা তখনকার দিনে খুব ভালো কাজ করছিল তাদের ইন্টারভিউ নিয়েছিলাম, নিয়ে আমরা একটা ডকুমেন্টারি বানাই। তো এবার ও যখন এডিট কমপ্লিট হয়ে যায়
ওটা এডিট করেছিল আমাদেরই হাই টিভির একজন এডিটর, উজ্জ্বল দা বলে একজন ছিল। আচ্ছা ওই এডিট করে দিয়েছিল, ঠিক আছে। এবার তখন বলে যে সব কিছু তো কমপ্লিট, তো নামটা কী দেওয়া যায়। তো এবার আমি বলেছিলাম যে দেখ, উই আর টু পিপল, তুই আর আমি, অ্যান্ড লাইক এটা না এরকম হওয়া উচিত যেন মানুষের মনে হয় যে শ্যুট করেছি, কিন্তু শ্যুট ওরকম না, একটা ব্যারেলের থেকে, ডাবল ব্যারেল হয় না, ডাবল ব্যারেল গানের থেকে একটা কিছু বেরোলো, সো ইট শুড মেক অ্যান ইম্প্যাক্ট। সো টু স্মোকিং ব্যারেলস, এই নামটাও তখন থেকেই দিয়েছি। So two smoking barrels is actually we two people, and smoking barrels is the barrel of the two gun, যেটা কিনা like if you shot and that makes the impact. তো এটা এরকম করে বানানো হয়েছিল। অ্যান্ড তখন এটা টু বি ভেরি অনেস্ট, যেটা ওরকম সিরিয়াস ব্যাপার ছিলই না। লেটার অন দ্য টু স্মোকিং ব্যারেলস প্রজেক্ট গট মানে সিরিয়াসলি নিয়েছিলাম। তুই ডকুমেন্টারিও করিস? না, তারপরে আমি বানিয়েছিলাম হচ্ছে আমাদের নিজেদের ব্যান্ডের মিউজিক ভিডিও, অচিন পাখি। দ্যাট ওয়াজ দ্য বিগ ব্রেক। অচিন পাখি, ওটাই হচ্ছে তুই বলতে পারিস আমার ফার্স্ট প্রফেশনাল কাজ, যেটা যদি বলতে পারিস সেটা হচ্ছে আমার অচিন। আচ্ছা 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 আচ্ছা, ব্যান্ডের মিউজিক ভিডিও ছিল। আবার আমরা ফিরে আসছি ওয়েডিং ফিল্ম নিয়ে, যেহেতু আমাদের আজকে কথা বলা, আবার আমরা ফিরে আসবো এই বিষয়ে যে এই যে একটা প্রজেক্ট নেওয়া ওয়েডিং ফিল্মের, যে আমরা দেখে ভিডিওগুলোতে আমাদের চমৎকার লাগে যে এখানে শ্যুট হচ্ছে বরফের মধ্যে, তুই একটু আগে যেরকম বললি মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে, দেখে একটা দারুণ লাগে, ফিল্ম একটা ব্যাপার। এইটা যে করার পিছনে তো অনেক খাটনি আছে, যে একটু হলেও যার অল্প হলেও ক্যামেরা নিয়ে নলেজ আছে সে বুঝতে পারে যে এটার পিছনে কতটা খাটনি থাকতে পারে। টিমের দরকার, ক্যামেরার ওইরকম ইকুইপমেন্টের আজকাল দরকার, পুরনো ওল্ড মডেল দিয়েও সব কিছু হবে না। তো এই জিনিসগুলোর চ্যালেঞ্জেস এবং এই খাটনিগুলোর পিছনে কি করে টিমকে তোর জোগাড় করা, এবং তোর মানে টিমে কতজন মেম্বার আছে এগুলো নিয়ে যদি কিছু একটু বলিস, কি করে এটা মানে করলি, টিমটা কি করে বানালি? আচ্ছা দেখ, কাজ দুভাবে করা যায়। হ্যাঁ, এবার দুভাবে কীরকম করে করা যায়, যে আমি এইরকমভাবে করতে পারি যে আমি প্রত্যেকটা প্রি ওয়েডিং ফিল্ম যেটা তুই বললি সেটা আমি সব একরকম বানাতে পারি, রাইট, আমি চাই। কিন্তু ওইটা বানালে তো একটা একঘেয়ে ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, একঘেয়ে ব্যাপার হয়ে যাবে অবশ্যই। এবার আমি এরকমও করতে পারি যে আমার শর্ট পুরো ডিসাইডেড থাকবে, আমি এটা নিব, তারপরে ওটা নিব, তারপরে ওটা নিব, এটা নিব, তারপর ওটা নিব, তারপর ওটা নিব, ওই লোকেশনে নিয়ে যাবো, আমি এই একটা পোস্ট করাবো, ওটাটা করাবো, ওটাটা করাবো, অ্যান্ড আই উইল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সেটাকেই বসিয়ে দেবো একটা এডিটিং টেবিল। এটা একভাবে অ্যাচিভমেন্ট করার ব্যাপার। আরেকভাবে অ্যাচিভমেন্ট করার ব্যাপার হচ্ছে যে ইউ কিপ অন এক্সপেরিমেন্টিং ইউর সেলফ ইন এভরি প্রজেক্ট। প্রত্যেকটা ভিডিও কী করে নতুন বানাবি, অ্যান্ড যদি ওরকম করতে চাস তো ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স যে প্রত্যেকবার একটা নতুন কনসেপ্ট বের করা, একটা নতুন জিনিসপত্র ভাবা। টপিকটা তো সেম, দ্য টপিক ইজ লাভ, বিকজ তুই প্রি ওয়েডিং ফিল্ম বানাচ্ছিস কিসের উপর? দুটো মানুষের ভালোবাসা, দুটো মানুষের কাছে আসা, অ্যান্ড দুটো মানুষের কেমিস্ট্রি বোঝানোর জন্য। সো এখানে একটাই জিনিস কমন, দ্যাট ইজ লাভ। এবার এই যে লাভ ব্যাপারটা, এই লাভ ব্যাপারটা ইজ কমন, একটাই টপিক। এবার তুই সেটাকে মাল্টিপলভাবে কি করে তুই ডিফারেন্ট প্রসপেক্টে দেখাতে পারিস। সো এটা না কোনো ইয়ে না, দিস ইজ অল দ্য ওয়ার্ক অফ ইউর ব্রেন, হাউ ইউ ওয়ার্ক ইট, হাউ ইউ এক্সিকিউট ইট। এবার তুই যত ডিপ চিন্তাভাবনা করবি, মানে আমি কীরকম করে ভালোবাসাটাকে দেখি বলতো, আমি ভালোবাসাটাকে না এরকম করে দেখি না যে ভালোবাসা শুড বি ভেরি মাচ রংচঙা, ভালোবাসা শুড বি ভেরি মাচ হ্যাপি লাভি ডাভি, এরকম দেখি না। কারণ আজকে তোর বিয়ে হয়েছে, তোর কি বউয়ের সাথে সারাক্ষণ ভালোবাসাই হয়? কোনো দিন আর কোনো ইমোশন কাজ করে না? দেয়ার আর লট অফ ইমোশন গোয়িং অন বিটুইন আ লাভার, বিটুইন আ মেল অ্যান্ড আ ফিমেল। দেয়ার আর থাউজেন্ড, আমি থাউজেন্ড বললেও কম, দেয়ার আর 100,000 অফ ইমোশন দ্যাটস গোয়িং অন। এবার তখন কি হয়, ইউ সাবডিভাইড অল দোজ ইমোশনস, প্রত্যেকটা ইমোশনকে সাবডিভাইড করে অ্যান্ড মেক ইট ইনটু আ ফিল্ম। তাহলে দেখবি তোর প্রচুর, ইউ উইল গেট থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ টপিক ইন দ্যাট সেম ওয়ার্ড লাভ। আমি সেরকম করেই জিনিসটাকে করি, যাতে প্রত্যেকটা ইস্যুরই একটা আলাদা আলাদা ব্যাপার চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাপারটাও যদি না থাকে, মানুষ যাতে রিলেট করতে পারে। এক্স্যাক্টলি, কারণ এবার একটা বিষয় আছে, এবার অনেকেরই এটাতে মানে কটাক্ষ করা হয় যে এবার ভিডিওটার মধ্যে কেন এত কালারফুলনেস নেই, কেন এত কি বলবো, মানে ভালোবাসা মানে শুধু ওই বরফ ছোড়াছুড়ি মারপিট করছে, কেন এই জিনিসটা নেই?
সেটা আমার পার্সোনাল প্রেফারেন্স যে আমি ক্লিশে জিনিস পছন্দ করি না, তাই না? আবার আমি যদি পছন্দ না করি, এবার দেখ যদি তুই কিছু একটা ডিফারেন্ট করতে যাস, ইউ উইল বি গেট পোকড, আর আমি চাই টু গেট পোকড, বুঝলি? মানে এটা হচ্ছে আমি নিজেই চাই যে যে তোকে কেউ খোঁচাক যে তুই কেন এটা করছিস। আই ওয়ান্ট দ্যাট। অ্যান্ড আমি মানে আমার যে জনরাটা আছে, আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে খুব এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি, অ্যান্ড ক্লায়েন্ট আর হ্যাপিলি অ্যাকসেপ্টিং। যারা সেই জিনিসটা বুঝবে তারা আমার কাছে আসবে, আমাকে দিয়েই করাবে। আর যারা সেটা বুঝবে না তাদের জন্য আরও অনেক জনই আছে, কারণ হয় না একটা পার্টিকুলার জিনিসের জন্য তো পার্টিকুলার মানুষ থাকতে হবে, তো সেই পার্টিকুলার জিনিসটা আমি ডেলিভার করছি। অ্যাকচুয়ালি এই কথাটাই তুই বললি, আমি নেক্সট কোয়েশ্চেনটা ভাবছিলাম এই ব্যাপারটা নিয়েই করবো, ঠিক তাও বলি ব্যাপারটা। হ্যাঁ বল। আমি কয়েকদিন আমি ওয়েডিং করেছিলাম, হ্যাঁ। ঠিক আছে, ফ্রিল্যান্স হিসেবেও করেছিলাম। কয়েকটা পাড়ার লোকরা, আমি ফটোগ্রাফিতে তুই জানিস আমার একটু নেশা আছে, তো সবাই বলে তুই এমনি ছবি তুলে কী হবে, সাজেশন তো অনেকেই অনেক কিছু দেয়, অবশ্যই দিতেই পারে, কোনটা তুই কীভাবে নিচ্ছিস সেটা তোর উপরে। তো বলতো যে তুমি বিয়ের কাজ করো না কেন, তো অনেক টাকা আছে, তো কয়েকটা পাড়ার লোকের করেছিলাম। করে আমি আমার এক্সপিরিয়েন্সে যা বুঝলাম যে লোকে ভিডিওগুলো দেখাবে তোকে, যে ধর তোরই একটা ভিডিও দেখাল, ফর এক্সাম্পল দিলাম আর কি, তোরই একটা কোনো শ্যুট করা ভিডিও দেখাল, দেখিয়ে বললো এই এই ধরনের বা এই টাইপেরই আর কি যদি তুমি করতে পারো। এইবার তো আসবে একটা জিনিস, বাজেট। বাজেটের বেলায় বলবে দেখো এটা তো কি বলছো, যতটা কমে করা যায়। আমার কোয়েশ্চেনটা এটা ছিল যে ক্লায়েন্টদের সাথে যে এই ব্যাপারটা ডিল করা, যে ওদের এক্সপেকটেশনের সাথে তো তোকে যেতেই হবে অবশ্যই, কারণ টাকা দিচ্ছে। এখন ওদেরকে এটা বোঝানো যে আপনার এক্সপেকটেশনটা যদি হাই লেভেলের হয়, টাকাটাও তো আপনাকে ওইভাবে একটু হাই এক্সপেন্সিভ তো আপনার হবে ব্যাপারটা। উনি বলছে আমাকে যে তুমি আমি এই 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 চাই, আর টাকার ব্যাপার বলে দিল যে ওই 40,000 টাকায় ব্যাপারটা করে দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো কি করে ডিল করা, এটা আমি একটু জানতে চাই। এগুলো ডিল করা মানে এটার কোনো স্পেসিফিক ওয়ে নেই ডিল করা, ঠিক আছে। এখন যে তোর কাছে যেই ক্লায়েন্ট তোর মাইন্ডসেট নিয়ে আসবে যে তোর থেকে সে 40,000 টাকায় কাজ করাবে, সে তো তার মাইন্ডসেট তুই চেঞ্জ করতে কোনোদিন পারবি না, কারণ এটা ও 40,000 টাকাটা কিন্তু ও মাইন্ডসেট হিসাবে ডিসাইড করে আসেনি, দিস ইজ হিজ বাজেট, ওর বাজেট, ঠিক আছে। কারণ ওর বাজেট যেটা সেট করা মানে আজকে আমার কাছে হয় না যে আমার কাছে টোটাল 2 লাখ টাকা আছে, এবার আমি 2 লাখ টাকায় আমি টোটাল বিয়েটা করবো, টোটাল ওয়েডিংটা আমার 2 লাখ টাকায় কমপ্লিট করবো, অবশ্যই। অবভিয়াসলি সে 1.5 লাখ টাকা তোকে দেবে না ওয়েডিংয়ের জন্য, হ্যাঁ সে তোকে 40,000 টাকাই দেবে বা তারও কম দিতে পারে। সো এটা ও ডিসাইড করেই আসে, ক্লায়েন্টস ডিসাইড করেই আসে যে আমি এটাই দেবো, সে আমি যার কাছেই যাই। আর আরেকটা কথা কি বলতো, আমরা যখন কোনো কিছু কিনতে যাই, সাপোজ মনে কর সেটা ধরে নে আমি মার্কেট প্লেসই বলছি, আমি অ্যামাজনের কথাই বলছি, আমি অ্যামাজনে যদি কিছু কিনতে চাই, তুই একটা জিনিস কতগুলো দেখিস, সবগুলো দেখিস, প্রত্যেকটা রিভিউ চেক করিস, সব কিছুই চেক করিস। এবার মনে কর একটা রিভিউ আছে 4.9, কিন্তু সেই জিনিসটার দাম হচ্ছে 2,000 টাকা, কিন্তু তুই কিনবি হচ্ছে 500 টাকা, তোর কাছে 500 টাকাই আছে। তুই দেখবি তোর খুব ইচ্ছে হবে জিনিসটা কেনার, যে আমি এত ভালো একটা রিভিউ আছে আমি এটা কিনি, বাট তুই আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুই ওই অ্যাড টু কার্টটা করবি, সেটা তুই কোনোদিন এটা করবি না, তুই করবি ওটাই, কারণ তোর পকেটে আছেই 500 টাকা, বুঝলি। আর এটা মানে এটা শুধু ক্লায়েন্টস বলে না, এটা হিউম্যান ট্রেডস, যে সবখানি বাজিয়ে দেখা, যে একটু দেখি তো এর কাছে কি হয়, এর কাছে কি হয়, কতটা দাম হয়, কতটা কি হয়। ঠিক ঠিক ঠিক, এটাই এটা এটা সেটা এটা দিস ইজ ইনএভিটেবল। এটা তুই কোনোদিনও ওরকম কোনো সঠিক এটার কোনো কনক্লুশন নেই, না, এটা কোনো ব্যাপারটা এরকমই যে দেখুন আমাকে দিয়ে করালে তো এটাই আমার বাজেট, আমি কাজ এইভাবেই করি, এক্স্যাক্টলি। আমি 40,000 টাকায় তো আমি করতে পারবো না, তা আপনারা অন্য কারোর কাছে যেতে পারেন, এরকম করে একটা এটাই মানে সলিউশন আছে, আর কোনো সঠিক সলিউশন তো এটা নেই। এখন আমাকে যদি কেউ ফোন করে, আমি আমার কোটেশন পাঠিয়ে দিই, এবার কোটেশন পাঠানোর পরে যদি তার মনে হয় যে না এটা তো বাপরে এটা তো অনেক বেশি, তাহলে সে আমাকে আর কল ব্যাকই করে না। তো এখানেই বুঝে যাস যে না ও আমাকে দিয়ে করাবে না। হ্যাঁ ওটাই আচ্ছা, এবার আমি আসছি যে সব ব্যাপারেই থাকে, আমরা ফিল্ম বলি যেটাই বলি, কোয়ান্টিটি আর কোয়ালিটি। তো এক বছরে তোর কি ব্যাপার থাকে যে আমি বছরে এই কয়টাই ওয়েডিংয়ের কাজ করব, আমাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে,
এই বিষয়ে একটা বল, কোয়ান্টিটি কোয়ালিটির ব্যাপারটা তোর হিসাবে মানে তুই কিভাবে ডিল করিস? হ্যাঁ, আমি এটা বলি যে টু স্মোকিং ব্যারেলসে যারা করে আমার সাথে যারা করে তারা তারা এই কারণেই করে, কারণ কি টু স্মোকিং ব্যারেলস হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে বিশ্বাসী না। আচ্ছা। এবার তারাও হয়তো সেম এথিক্সেই চলে। হুম। আমাদের টিমের অনেকেই আছে, যেরকম সৌরভ আছে, ঋত্বিক আছে, রাজস্বী আছে, যুবরাজ আছে, গোপাল আছে, সুবীর আছে। তো এরা প্রত্যেকজনই একটা এথিক্সেই চলে, সেটা হচ্ছে যে ইউ শুড রোহান আমার সবসময় বলে যে রোহান দা ইউ শুড গো ফর দ্য কোয়ালিটি আর নট দ্য কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটির কাজ উঠাতে পারলে উঠানোই যায়, কিন্তু বাট সেটা করলে পরে দ্য আলটিমেট দ্য কোয়ালিটি অফ দ্য ভিডিও, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন সব কিছুই আর সেরকম করা যায় না। সো আমরা সবসময়ই কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বিশ্বাসী। সবাই মানে কি কোয়ালিটি এরকম মেনটেন করতে গেলে হ্যাঁ, কোয়ালিটি একসাথে আমরা যদি 2-3টা বিয়ের কাজ কেউ নিয়ে নেয়, হ্যাঁ তখন তো এটা কোনোদিনও পসিবলই না। হ্যাঁ, এটা পসিবলই না, আর এটাতে খুব হ্যাফাজার্ড ওয়েতে কাজ হয় এরকম করে। হ্যাঁ, এখন দেয়ার আর মানে আমি বিং ভেরি অনেস্ট, এরকম না যে আমি কিছু লুকিয়ে কিছু কথা বলছি, যে এরকম অনেক টাইমই হয় যে দুটো কাজ নিতে হয়। দুটো কাজ এই কারণে নিতে হয় কারণ যখন আমাদের টিমটা বড়, আমাদের যে টিমটা এখন অনেক বড়, সো এভরিওয়ান ওয়ান্টস টু গেট ইনভলভড ইন দ্য ফিল্ড, সবাই ফিল্ডে যেতে চায়। তো সেই কারণে এখন অনেক সময় আমাদের দুটো কাজ নিতে হয়। বাট এখনও অবধি তো আমার 10 to 11 ইয়ার্স ক্যারিয়ারে আমি 3টে কাজের রিস্ক কোনোদিন নিইনি, নেভার। আর আমি জানি না এটা ফিউচারে সম্ভব কিনা। ম্যাক্সিমাম দুটো, ম্যাক্সিমাম দুটো, তাও ম্যাক্সিমাম খুব রেয়ার। দুটো মানে খুব রেয়ার, দ্যাট ইজ ভেরি রেয়ার। মানে এই দুটো যে বলছি সেটা কি মানে এক ডেটে দুটো wedding হ্যাঁ, এক কাজ? ডেটে দুটো। তখন টিম ডিভাইড হয়ে হ্যাঁ, যায়। টিম ডিভাইড হয়েছে, কারণ আমাদের টিমে সবাই ইকুয়ালি এফিশিয়েন্ট। ঠিক ঠিক ঠিক। সবাই ইকুয়ালি এফিশিয়েন্ট। আজকে আমি যা জানি হয়তো তারাও সেটাই জানে। সো এরকম কিছু না যে আমার থেকে তার মানে আমি কিছু তোকেই জানি যেতে বেশি হবে বা ওরা বা- কিছু কম জানে, এরকম কিছু না। আচ্ছা রোহন, আরেকটা ব্যাপার যেটা আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি সেটা হলো, তোদের তো যে মেন যে ওয়েডিং ফিল্মের যে মেন কাজটা আমি যা মনে করি যে মানুষের ইমোশনটাকে ক্যাপচার করা, ইমোশনটাকে যত সুন্দরভাবে ক্যাপচার করা যাবে লোকের ততটাই ভালো লাগে। এই যে বিভিন্ন কাপলসদের সাথে যে কাজ করা, এই কাপলদের ইমোশনগুলোকে ওইভাবে ক্যাপচার করা, এগুলোর জন্য কি ধরনের মানে পার্সন টু পার্সন তো সব সব লোক তো একরকম হয় না, কেউ একটু শাই নেচারের হয়, কেউ হয়তো ডেসপারেটলি একটু বেশি বলে। তো এই ব্যাপারগুলোকে কি করে হ্যান্ডেল করিস, মানে কিভাবে জিনিসগুলো? দেখ, প্রত্যেকটা মানুষই ইজ ডিফারেন্ট ইন এভরি অ্যাসপেক্ট। হুম হুম কেউ কেউ হয়তো ক্যামেরার সামনে কোনোদিন দাঁড়ায়নি। ছবি তো সবাই তোলে, আজকাল সবার কাছেই খুব ভালো ভালো স্মার্টফোন আছে, আর সবাই সেলফি তোলে সবাই। অ্যান্ড ফোনও অনেকটাই আপগ্রেড হয়ে গেছে এখন। তো রাইট। সেটা নিয়ে হয়তো ছবি সবাই তোলে, কিন্তু ভিডিও যেটা হয়, হয়তো ভিডিও বা এরকম টাইপের একটা কিছু করা কোনো ক্যামেরার সামনে, এটা তো কেউ করে না। সো যখন এটা কেউ করতে আসে, আমি প্রি ওয়েডিংয়ের কথাই বলছি ফার্স্টে, যখন করতে আসে তো ইট গোজ ইন সার্টেন প্রসেস। মানে প্রসেসটা এরকম যে ফার্স্ট মেক ইউর ক্লায়েন্ট ভেরি মাচ অ্যাডজাস্টিং টু ইউ। তুই যে ডিরেক্ট করবি ভিডিওটা, সে তার সাথে তোর ক্লায়েন্টকে খুব বেশি অ্যাডজাস্ট হতে হবে। অ্যাডজাস্ট হতে হবে ইন দ্য সেন্স, নট অ্যাডজাস্ট ইন আ প্রফেশনাল গ্রাউন্ড। তখন তোকে ভুলে যেতে হবে যে লাইক ইউ আর ভেরি মাচ প্রফেশনালি, বি অ্যাজ মাচ ফ্রেন্ডলি অ্যাজ ইউ ক্যান। ফ্রেন্ডলি হবে। প্রচণ্ড ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, তাদের গল্পটা শুনতে হবে। যে বি ইট আ লাভ ম্যারেজ, বি ইট অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ, যেটাই হোক, তোকে শুনতে হবে যে তাদের প্রসপেক্টটা কী, তারা কি চায়। তারা তো নাও চেতে পারে যে আমি কোনো একটা এরকম একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নাও চেতে পারে। আবার ডিপ ডাউন হয়তো তারা চায় না, কারণ তারা জানেই না জিনিসটা, যে ভিডিওটা আলাদা রকম হতে পারে। মানে গতানুগতিক ভিডিওর মতন ক্লিশে, যেই আমরা ওয়ার্ডটা ইউজ করি, ক্লিশেনেস থেকে যদি আমরা একটু আলাদা রকম কিছু করতে চাই, সেটা হয়তো তারা জানেই না। তো ইট ডিপেন্ডস আপন ইউ, তুই কী করে বুঝাবি তাদেরকে, অ্যান্ড হাউ কমফোর্টেবল ইউ মেক দেম উইথ ইউ। এবার আমার বেসিক ফান্ডা হচ্ছে টু মেক দ্য ক্লায়েন্ট ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড একটা বন্ড ক্রিয়েট করা, যে ওদের আর কোনো প্রবলেমই না হয় যে আমি শ্যুট করছি, কিছু লজ্জা পেয়ে কিছু করছে না, বা কোনো কিছু করতে বলছি, যেরকম যেরকম একটা হয়তো খুব একটা হাত ধরে কাছে আসা। মানে আজকে যদি আমি ফট করে তোকে বলি যে
তুই তোর বউ, আমি ক্যামেরা করছি তুই তোর বউকে একটু টেনে নিয়ে কাছে আন, হয়তো তোর বউ লজ্জা হবে আমার সাথে করতে জিনিস। রাইট। এই যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করা, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক থিং দ্যাট এভরি ফটোগ্রাফার শুড ডু। তারপরে কাজটা খুব ইজ হয়ে যায়। সবাই তো ক্যামেরার সাথে এতটা কমফোর্টেবল না, না না না, কমফোর্টেবল হয় না। তো তাদেরকে কমফোর্টেবল ফিল করানোটা হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এবার সেটা করার পরে তারপরে যখন ওরা তোদের মানে আস্তে আস্তে, এটা হয়তো ফার্স্ট শটই হয় না, সেকেন্ড শটই হয় না, তারপরে যখন হয়তো আমরা কোথাও ব্রেক নিচ্ছি, তারপরে একটা ওরা নিজেরাই গল্প করা শুরু করে যে জানো রোহনদা, আমরা হয়তো এরকম একটা জায়গায় গেছিলাম, এরকম একটা জায়গায় গিয়ে এরকম হয়েছে, আমাদের ফার্স্টে এরকম হতো, এরকম ঝগড়া হতো। সো ফ্রম হেয়ার দ্য স্টোরি কামস আপ, মানে সেটা ওরাই বলে দেয়। মানে ইফ ইউ মেক, আজকে যদি আমি তোকে একটা নিজের খুব ভালো বন্ধু বানাই, একটা কমফোর্টেবল বানাই, একটা ট্রাস্টওয়ার্দি মানুষ বানাই, তাহলে তুই অবভিয়াসলি একটা ফ্রি টাইমে বসে তুই তোর ব্যাপারে কিছু না কিছু বলবি আমাকে। এটা হিউম্যান ট্রেট। 100%। তো সেটাই হয়। তো যখন বলে, বা আমিও একটু জিজ্ঞেস করি, মানে আই অলসো ইনসিস্ট যে কী হয়েছে একটু বলো, তোমাদের এটা কি করে স্টার্ট হয়েছে গিয়েছে। অ্যান্ড যখন ওটা আলটিমেটলি একটা ওরা বলতে থাকে, সো আর দিস শুড বি উইদিন ইউ, যে তখনই তোকে ইনস্ট্যান্ট বসে নিয়ে একটা কিছু প্ল্যান আপ করতে হবে মাইন্ডের মধ্যে, কারণ তোর কাছে সময় নেই। ইদার ইউ ক্যান ডু ইট বিফোর দ্য শ্যুট, আর বিফোর দ্য শ্যুট তুই কোথাও বসে নিয়ে এরকম কমফোর্টেবলনেস আসবে না যতক্ষণ তুই তার সাথে কোথাও না যাচ্ছিস, ঠিক কি না? মানে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে যখন তুই ওর সাথে কিছু না কাজ করছিস। মানে আজকে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, মনে কর আমি আমি তুই আমাকে চিনিসও না, এবার আমি তোকে ডাকলাম যে একটা ক্যাফেতে আয় আমরা কথা বলি। ফার্স্ট ডে ক্যাফেতে এসে কথা বললাম, একটা কফি খেলাম, তুই আমাকে সব কিছু বলবি না। আমরা যদি কাজ করি একসাথে, কাজ করতে 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 সেটা কিন্তু আলাদা জিনিস। আর একটা কফি টেবিলে বসে কফি খেতে খেতে প্রথম দিন সেই কথাগুলো মিন বেরোতে পারে না। তো এটা ওই কাজের মধ্যে কাজ করতে করতেই বেরোয়। আরেকটা বিষয় আমি ভাবছিলাম এটা বলবো কি না, তাও বলি, যে আমার মনে হয় যে এই ওয়েডিং ফিল্ম জবের থেকে এসেছে। ওয়েডিং ফিল্ম বলতে আমি আপনাদেরকে এটাও বলতে যাচ্ছি, যেরকম আমরা আগে বলতাম যে ট্রেডিশনাল ভিডিও একটা হয়ে গেল যেটা আগের মতো, আর কেউ কেউ বলে যে সিনেমেটিক। এই কথাটা খুব মানে জনপ্রিয় এখন, সিনেমেটিক মানে বুঝে যাওয়া যায় যে এই ওয়েডিং ফিল্ম টাইপের কিছু একটা হবে আর কি, সাধারণ মানুষ বুঝে ফেলে। আমার মনে হয় যে জবের থেকে এই ওয়েডিং ফিল্মের ট্রেন্ডটা এসছে কিছু কিছু ইভেন্টস, মানে কিছু কিছু ইভেন্টস ভুল বললাম আমি, কিছু কিছু প্রোগ্রাম ইভেন্টসের মধ্যে আমার মনে হয় এগুলো অ্যাড হয়েছে। যেরকম বাঙালি বিয়েতে ছোটোবেলা দেখতাম আমরা যে সঙ্গীতের ব্যাপারটা কিন্তু ছিল না, হ্যাঁ। এখন দেখলাম যে সঙ্গীত সবাই করছে। তো তোর কি মনে হয় এটার মধ্যে ওয়েডিং ফিল্মের একটা ব্যাপার আছে? না, এটা ওয়েডিং ফিল্মের সাথে কিছু ব্যাপার নেই। আমি আচ্ছা। আমি আসছি তোর কথাটার মধ্যে। হ্যাঁ, আমি হ্যাঁ, আর তার আগে বলি যে এই যে হ্যাঁ। তুই যে বলি সিনেম্যাটিক, হ্যাঁ হ্যাঁ সিনেম্যাটিক ইজ নট, এটা এটা কিন্তু সিনেম্যাটিক যে কথাটা আছে, এটা মানে কি বলতো, হ্যাঁ। এটা হচ্ছে যে your wedding film will look like a cinema, সিনেমা এক্স্যাক্টলি, but it's not a cinema. ঠিক ঠিক আছে? ঠিক। মানে কেন সিনেম্যাটিক? কারণ দ্য কালার্স, দ্য রিপ্রেজেন্টেশন, দ্য স্টোরি লাইন যেরকম করে করি, তো দ্যাট লুকস লাইক আ সিনেমা। এখনকার যে ডিএসএলআর থেকে যেটা কিনা স্টার্ট হয়েছে, ডিএসএলআর থেকে সেটার যে ওদের যে কালার, যে অনেক ব্র্যান্ডস আছে তাদের যে কালার আর্গোনমিক্স, তারা ভিডিওর ক্ষেত্রে ওটাকে সিনেমার মতনই ডিফাইন করেছে। অ্যান্ড তারপরে দ্য লেন্সেস দ্যাট দে হ্যাভ লঞ্চ, যে পিছনটা খুব সুন্দর করে ব্লার করে দিচ্ছে, দ্য ডেপথ অফ ফিল্ড, এই জিনিসগুলো যখন ভিডিওর মধ্যে ইট এনকারেজ করেছে, তো তখন ইট সামহাউ লুক লাইক সিনেমা। সিনেমা, তো তাই জন্যই এই টার্মটা এসছে যে সিনেম্যাটিক। বাট ঠিক ঠিক। দিস ইজ ডেফিনেটলি নট আ সিনেমা, বাট ইট লুকস লাইক সিনেম্যাটিক। তো এটাই ব্যাপার। আর তারপরে যে তোর কোশ্চেনটা হলো যে সঙ্গীত এগুলো অ্যাড করেছে, অনেক কিছু অ্যাড করেছে, সেটা তো হ্যাঁ অ্যাড করেছে। এটা কিন্তু এই সিনেম্যাটিক ফিল্মসের জন্য অ্যাড করে। দিস ইজ আ ট্রেন্ড গোয়িং অন। ট্রেন্ড মানে করছে, আমিও করি। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আজকে দ্য বুস্টিং অফ ইনস্টাগ্রাম হ্যাজ হেল্পড আ লট। ঠিক আছে, এটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি ইটস ভেরি মাচ রিলেটেড টু দ্য সোশ্যাল মিডিয়া। কারণ মানুষজন দেখছে সোশ্যাল মিডিয়াতে যে এরকম একটা সঙ্গীতের একটা রিল দেখছে, বা হলদির একটা রিল দেখছে। আমাদের কোনোদিন বেঙ্গলি ট্রেডিশনে এটা নেই যে ছেলে মেয়ে একসাথে হলদি করবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের এটাই ট্রেডিশন। এটা মানে অনেক যুগ যুগ ধরে এরকম হয়ে আসছে যে ছেলের বাড়িতে হলদি হবে, সেই হলদিটা তারপরে যাবে মেয়ের বাড়িতে, তারপরে মেয়ের হলদি হবে। তো এরকম জিনিসটাই চলে এসছে। বাট এখন ট্রেন্ড ইজ চেঞ্জিং।
নো ওয়ান ইজ দ্যাট স্টিরিওটাইপ, এখন আর কেউ আর স্টিরিওটাইপে বিশ্বাস করে না, সো এভরিওয়ান ডাজ একসাথে। অ্যান্ড সেটা অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিডিওতে একটা অ্যাড অন হয় যে হ্যাঁ একটা আলাদা আলাদা হচ্ছে আর একটা একসাথে হচ্ছে, ওয়েন দ্য কাপল ইজ টুগেদার সেটা অবভিয়াসলি একটা অ্যাড অন তো করে, দেখতেও ভালো লাগে। দেখতেও ভালো লাগে। আচ্ছা, এখন আমি আসছি যে এই যে তোদের যে প্যাকেজগুলো থাকে, বিভিন্ন প্যাকেজ, আমি বলতে যাচ্ছি যে প্যাকেজ যে থাকে, মানে কোনো একটা ক্লায়েন্ট তোর অফিসে আসলো, সে বললো যে মুঝে ये करना है, क्या क्या मिलेगा, সেটা সিম্পল। আমি তোকে কোনো কত টাকার কি প্যাকেজ এটা বলার দরকার নেই, কেন কি এইটা এখানে বলা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আমি জানতে চাচ্ছি যে প্যাকেজগুলোর মধ্যে কি কি থাকে। আচ্ছা, কী কী বিভিন্ন প্যাকেজে, আমি তোর অনেকগুলো ভিডিও দেখি, অনেক দূরে দূরে শ্যুট হয়, কোনটা নর্থ সিকিমে, কোথাও মেঘালয়াতেও বোধহয় তুই শ্যুট করিস। তো এই এই ধরনের ব্যাপারগুলো মানে প্যাকেজে কিভাবে হয়? প্যাকেজে কীভাবে হয় মানে এটা ধরে নে প্রি ওয়েডিং, এটা 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 শুধু আমারই না, এটা পুরো এই ওয়ার্ক সিস্টেমটারই এটা নিয়ম যে প্রি ওয়েডিংয়ের জন্য ক্লায়েন্টসরা যেখানেই যাবে তো টিমকে যেটা তাদের রেসপন্সিবিলিটি নিয়ে যাওয়া, ফ্রম দ্য টিকিটস, ফ্রম দ্য ফুড, লজিং, অল দ্য লজিস্টিক্স এভরিথিং, সেটা ক্লায়েন্টেরই রেসপন্সিবিলিটি নিয়ে যাওয়া। আচ্ছা, অ্যান্ড সেটা ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া বা আউটসাইড যদি হয়, সেটা যেখানেই যাক সেটা তাদের রেসপন্সিবিলিটি, তাদেরকে বিয়ার করতে হয়। অ্যান্ড আমাদের নর্থ বেঙ্গলে অনেকেই অনেক জায়গায় গেছে, তার হয়তো 40% তো আমিও অত জায়গায় যেতে পারিনি, এটা আমার লাইক দুর্ভাগ্য বলতে পারিস। সো আমি যে যেই জায়গায় গেছি সেই জায়গায় তো অবভিয়াসলি এটা এই ওয়ার্ক সিস্টেমটাই এরকম যে ক্লায়েন্টই সেটা বিয়ার করবে এই প্যাকেজ, সেটা ওই ট্রাভেলিং, তারপরে ফুড বা লজিস্টিক্স বা ওই যাবতীয় আমাদের যা যা খরচা সেগুলো কোনো দিনই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে না। আচ্ছা 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 রোহন, একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট আমার মাথায় আসলো। এটা হলো, তুই তো মিউজিকের সাথে তো দীর্ঘদিন থেকে তো রিলেশন আছি, ছোটোবেলা থেকেই মিউজিককে ভালোবাসিস। আমার যা মনে হয় যে অন্যদের ভিডিওগুলো আমি দেখি, মানে অন্তত আমি শিলিগুড়ির কথাই বলছি, বাকি ইন্ডিয়া লেভেলের তো আছি, অন্যদের ভিডিওর সাথে আমি যদি তোর ভিডিওকে কম্পেয়ার করি, একটা জায়গায় আমি তোর ভিডিওকে সবসময় উপরে এই জন্য রাখি, আমার মনে হয় যে মিউজিক, একটা ফিল্ম বল, ওয়েডিং ফিল্ম বল, ডকুমেন্টারি ফিল্ম বল, যেটাই বল, আমি কোথাও একটা পড়েছিলাম যে বিনা ডায়লগে একটা ছবি হওয়া সম্ভব, বিনা ডায়লগে সাইলেন্ট ফিল্ম যেটা আমরা বলি, কিন্তু বিনা মিউজিকে বা বিনা সাউন্ডে একটা ফিল্ম হওয়া সম্ভব না। তো এইটাই আমি তোর থেকে জানতে চাইবো যে মিউজিকের যে রোলটা একটা ফিল্মে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মিউজিককে বোঝা, অনেকেরই আমি দেখি মিউজিক করে কিন্তু কোথাও এটা একটু খামতি থেকে যায় আর কি, সেই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি। মিউজিশিয়ান এটা না এডিটিং প্রসপেক্টে চলে আসে। হ্যাঁ ঠিক, অবশ্যই অবশ্যই এডিটিং প্রসপেক্টে চলে আসে। এডিটিংয়ে যেটা সব থেকে প্রাইম অ্যাসপেক্ট, সেটা হচ্ছে দ্য সিলেকশন অফ দ্য মিউজিক, where to start a music, where to end a music, which music to use, which music not to use, everything। সেটাই হচ্ছে একটা ভিডিওকে, যে হয় না যে ইউ উইল নট স্কিপ দ্য ভিডিও, তুই ভিডিওটাকে স্কিপ করবি না, ঠিক ঠিক, তুই ভিডিওটাকে দেখবি। তো সেটাই পুরোপুরি যে একটা তোর অডিয়েন্সের ইমোশনটাকে, নট নট দ্যাট ইমোশন, কান্নাকাটি ইমোশন না, কিন্তু ইমোশন মানে তুই কোনো কিছু দেখিস, মনে কর কোনো একটা সিনেমা দেখছিস বা কোনো কিছু একটা ভিডিও দেখছিস, সেটা কোনো দিক দিয়ে তো তোকে একটা কানেক্ট করে, সেই জন্যই তুই দেখিস এনি ভিডিও। এবার সেটা তখনই তোকে কানেক্ট করবে যখন দ্য মিউজিক উইল বি গ্রেট অ্যান্ড দ্য সিলেকশন অফ দ্য মিউজিক উইল বি পারফেক্ট। তো এবার মিউজিক সিলেকশনটা হচ্ছে প্রাইম কি অফ এডিটিং। এই জন্যই মানুষজন এত যখন সিনেমা বানায়, তো এত ভালো ভালো মিউজিক ডিরেক্টর, এত ভালো ভালো যারা ব্যাকগ্রাউন্ড স্কোরিং করে, কেন খরচা করে? টু মেক দ্যাট পারফেক্ট মিউজিক। এবার এটা হয়তো একটা খুব প্লাস পয়েন্ট যে আমি মিউজিকটা হয়তো কিছুটা বুঝি, আমি বলবো না আমি পুরোটা বুঝি, কিছুটা হয়তো বুঝি, সেটাই হয়তো একটা প্লাস পয়েন্ট এই ক্ষেত্রে। আর এটা বেসিক্যালি যখন কাজ করতে বসি না, তখন এটা হয়ে যায় যে কোন মিউজিকটা যাবে বা কোন মিউজিকটা যাবে না, এটা আলটিমেটলি এটা চলে আসে কোনো দিক থেকে। তো মিউজিক সিলেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মিউজিক সিলেকশন, আর আমার যেটা মনে হয় যে মিউজিক সিলেকশন তো আছেই, তার সাথে যে ব্যালেন্স করাটা, অনেক সময় দেখা যায় কোনো একটা ভিডিও আমরা দেখি,
হঠাৎ মিউজিকটা কমে যাচ্ছে, হঠাৎ আবার একটু কানে লাগছে, এই ব্যাপারটা যেন না হয় এটা জানাটাও তো খুব দরকার। এটা জানাটা তো টেকনিক্যাল খুবই ব্যাপার দরকার। এটা। হ্যাঁ, এটা তো পুরোপুরি লার্নিং। লার্নিং ওই যে এটা তো তুই আগেও বললি যে লার্নিংটা খুব দরকার। এটা পুরোপুরি লার্নিং, কারণ এরকম অনেক অনেক ভিডিওজই হয়। আমি কিন্তু ওয়েডিং ফিল্মসের কথা বলছি না, আমি অনেক ভিডিওর কথা বলছি। মানে বেসিক্যালি এই যে এখন যে ইনস্টাগ্রামের যে রিলসগুলো হয়, আজকে সাপোজ একটা রান্নার ভিডিওর মধ্যেও তুই আশিকি টুর গান পুট অন করে তারপরে এখন খুব একটা খুব সং যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে সজনি রে ফ্রম লাপাতা লেডিজ। লাপাতা লেডিস। ওটা যে সজনি রে, আমি মানে যখন হয় না ইনস্টাগ্রাম, আমি জাস্ট রিলগুলো স্ক্রল করছি, তখন আমি দেখি যে সেটা বিটা একটা একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাও ও সাজনি রে গানটা হচ্ছে। আবার কেউ একটা রান্না করছে, তাও ও সাজনি রে। আবার কেউ একটা জিম করছে, সেখানেও ও সাজনি রে। তো এটা মানে ঠিক আছে, ইটস অল অ্যাবাউট দ্য ট্রেন্ড। মানে হয়তো তারা ইউজ করে যেটা যেহেতু ট্রেন্ডিং একটা হ্যাঁ, ট্রেন্ডিং একটা সং দিলে পরে ট্রেন্ডিং reach সং হবে, দিলে পরে রিচ পায়। রিচ হবে। বাট যারা কিন্তু প্রোফাউন্ড, মানানসই হওয়া দরকার আর কি। হ্যাঁ মানে যারা প্রোফাউন্ড কাজ করবে বা যারা খুব এথিক্যালি কাজ করবে, তারা আমার মনে হয় না এরকম মিসম্যাচ জিনিসপত্র করবে কোনো দিন। বাট বাকি রিলস ফিলসের ক্ষেত্রে ঠিক আছে, এটা করাই যায়। বাট টু মেক আ প্রপার ফিল্ম, টু মেক আ প্রপার কন্টেন্ট, যেটা কিনা ইনফরমেটিভ জিনিস থাকবে যেটার মধ্যে, বি ইট ডকুমেন্টারি, বি ইট অ্যাড ফিল্ম, সেটা মানুষের বায়োপিক হোক কি একটা সিনেমা হোক, মিউজিক সিলেকশন শুড বি অ্যাক্ট। অ্যান্ড কোন জায়গাটায় কোন মিউজিকটা থামবে, কোন জায়গাটায় ব্ল্যাঙ্ক স্পেস যাবে, যে কোন জায়গাটায় হয়তো মিউজিক থাকবে না কিন্তু ন্যাচারাল একটা সাউন্ড থাকবে, যে ন্যাচারাল কথাবার্তা থাকছে। তারপরে ধরে নে কোন জায়গাটার থেকে আবার একটা মিউজিক স্টার্ট হবে। আবার হয়তো এরকমও হতে পারে যে একটা মিউজিক ধরে নে 4 মিনিট লম্বা, সেখান থেকে হয়তো আমি একদম মাঝখানে গিয়ে বা একদম ফ্রম দ্য 2 মিনিট 3 মিনিটের একটা কোনো পার্ট, কোনো একটা পোর্শন অফ 10 সেকেন্ডস অফ দ্যাট মিউজিক আমি পুট অন করলাম, আর সেটাই যাচ্ছে। সেটাই যাচ্ছে, হতেই পারে। ওটাই যাচ্ছে, ওখানে অন্য কিচ্ছু বসছে না। আর এডিটিং করতে যখন বসা যায় না, এই সবচেয়ে বেশি সময় লাগেই হচ্ছে মিউজিক সিলেকশনে। আমার তো এডিটিং করতে খুব সময় লাগে, আমি খুব ফাস্ট এডিটিং করতে পারি না, আমার প্রচণ্ড সময় লাগে এডিটিং করতে। মানে অনেকে আছে খুব ফাস্ট ধার এডিটিং করে দেয়, তো এটা আমি কোনোদিনই পারিনি। এটা আমার খুব বড় ডিসক্রেডিট যে আমি খুব তাড়াতাড়ি এডিট করতে পারি না। আর দিস ইজ অনলি বিকজ অফ দ্য চয়েস অফ মিউজিক। আই এম ভেরি মাচ চুজি ওয়েন ইট কামস টু মিউজিক। এরকমও হয়েছে যে আমি একটা পুরো 4 মিনিট একটা পুরো ভিডিও বানিয়ে নিয়েছি, তারপরে ভাবছি এটা তো হচ্ছেই না, এটা ভালোই লাগছে না আলটিমেটলি। হঠাৎ করে একটা মিউজিক শুনলাম যে না এটা তো একদম অ্যাপ্ট যাবে, তখন আবার গোটা ভিডিওটাকে আবার রিফাবলিশ করে আবার স্টার্টিং থেকে করতে। সো মিউজিক ইজ দ্যাট ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট টু মি। খুবই দরকার। খুবই দরকার। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে রোহন যেই কাজগুলো করেছে এবং এখনও করছে, তো সবগুলো এখন আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে ক্লিপিংগুলো দেখাতে পারছি না, কারণ কপিরাইটের কিছু ব্যাপার থাকে। তো আমার ডেসক্রিপশানে আমি আমার যেগুলো কাজগুলো অন্তত বেশি ভালো লেগেছে ওগুলো আমি শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই দেখবেন, তাতে বুঝতে পারবেন ও কী মাপের কাজ করে। আমরা প্রায় পডকাস্টে অনেক কিছুই ডিসকাস করলাম, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে আমি দুটো প্রশ্নই তোকে করব। প্রথম প্রশ্নটা হলো যে অ্যাসপায়ারিং ফিল্ম মেকার যারা আছে, ওয়েডিং ফিল্ম মেকার, তাদেরকে তুই কী মেসেজ দিবি তোর তরফ থেকে? জাস্ট একটা কোনো সাজেশনও হতে পারে, মেসেজও হতে পারে। এটা হলো আমার ফার্স্ট কোয়েশ্চেন তোর থেকে। যারা এই ওয়েডিং বিজনেসে আসতে চায় বা যারা খুব প্যাশনেটলি কাজটা করতে চায়, সো দে আর অলওয়েজ ওয়েলকাম টু দিস ইন্ডাস্ট্রি। বাট দুটো পয়েন্ট আছে এখানে। পয়েন্ট নাম্বার 1, যে সবসময় সব কিছু শিখে করা উচিত, যেটা আমরা ফার্স্টে ডিসকাস করলাম। এটা এরকম না যে এখন আবার এটা না, কথাটা বলতে গেলে সেটা ব্রড হয়ে যাবে, বাট স্টিল বলবো যে এখন আমাদের যে গিয়ার্স অ্যাডভান্সমেন্ট এত হয়ে গেছে না, দ্য টেকনোলজি হ্যাজ ডেভেলপড সো মাচ, যে এখন যে মিররলেস যেই টেকনোলজি চলে এসছে, ইট হ্যাজ মেড এভরিথিং ভেরি ইজি। স্টেবিলাইজেশন সিস্টেম, অটোফোকাস, মানে মানুষকে কিছু করতে হয় না, এভরিথিং ইজ
ইনবিল্ট। এখন আবার লাইক মেনি ক্যামেরাজ আর ইন্ট্রোডিউসড এআই ইন ইট। এবার বুঝতেই পারছিস যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং হয়ে গেছে ক্যামেরার মধ্যে যে মানুষের যে একটা কিছু খাটনি, সেই খাটনিটা অনেক কম হয়ে গেছে। এবার এটাও ঠিক যে এটা অনেক দিক থেকে খুব ইজ অফ ওয়ার্ক, কোয়ালিটি ডেভেলপমেন্ট সব কিছুই বেশি হয়েছে। আবার আরেকটা ড্রব্যাক হচ্ছে যারা এই টাইম থেকে কাজটা করা স্টার্ট করছে তারা কোনোদিনও ম্যানুয়াল ব্যাপারটাই বুঝতে পারছে না। হোয়াট ইজ দ্য থিং ম্যানুয়াল, মানে আমরা আমাদের হাতে খড়ি আমরা সব কিছু ম্যানুয়াল থেকে শিখেছি। তখন ভিডিওতে কিন্তু অটোফোকাস ছিল না, মানে দ্য টাইম ওয়েন উই স্টার্টেড তখন দেয়ার ওয়াজ ডিএসএলআর এর স্টেবিলাইজেশন সিস্টেম ছিল না, ডিএসএলআর এ ভিডিওতে অটোফোকাস ছিল না, আমরা সব কিছু করতাম হচ্ছে ম্যানুয়ালি। তখন আই ডোন্ট নো, তখন আমরা যখন কাজ স্টার্ট করেছি তখন গিম্বলও ছিল না, তখন ছিল স্টেডি ক্যাম, এখন গিম্বল চলে এসছে। সেটাকে তৈরি করতে অনেক টাইম লাগতো, হ্যাঁ মিলিয়ে ইয়ে করে তৈরি করতে টাইম লাগতো, প্লাস ওটা 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 এতটা স্মুথ শর্টস হ্যাঁ প্রোভাইড করতে পারতো না, বাট আমরা ওই টাইম থেকেই কাজ করি। তো এখন গিম্বল আরও অ্যাডভান্স হয়ে গেছে, ইট বিকেম ভেরি ইজি, সব কিছু ইজি হয়ে গেছে। তো অবভিয়াসলি গ্র্যাব করা, প্রফেশনটাকে গ্র্যাব করা খুব সোজা হয়ে গেছে, কিন্তু যখন একটা কঠিন পরিস্থিতি আসবে তখন বোঝা যাবে যে শিক্ষাটা কতটা দরকার। উইদাউট লার্নিং নো ওয়ান শুড ডু এনিথিং অ্যান্ড শুডন্ট অ্যাটেম্প্ট টু ডু এনিথিং, এটাই আমার বক্তব্য। আদারওয়াইজ দ্য বিজনেস ইজ ভেরি গুড যদি তুমি এথিক্যালি অ্যাজ আ ফটোগ্রাফার তোমার যদি কিছু বেসিক এথিক্স তুমি মেনটেন করে কাজ করো তাহলে সেটা তোমার ফিউচারের জন্য ভালো। এটাতে তুমি আনএথিক্যালি কাজ করো, এটা তুমি কাউকে ক্ষতি করছো না, তুমি নিজেকেই ক্ষতি করছো। অ্যাট দ্য লং পিরিয়ড অফ টাইম, মানে যখন তুমি লং রানে যাবে, হয়তো তুমি 2 বছর 3 বছর খুব ভালো করে কাজ করবে, খুব ভালো তোমার টাকা ইনকাম সব কিছুই হবে, কিন্তু ইন দ্য লং রান তখন তুমি বুঝবে যে আমি যদি ওই টাইমে এথিক্সগুলো ফলো করতাম বা আমি যদি একটু শিখে নিয়ে কাজ করতাম তাহলে হয়তো আমার এখনই প্রবলেমটা হতো। কারণ এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে শিক্ষার আগে কোনো কিছু টেকে না। ঠিক, লার্নিংটা খুব দরকার, লার্নিং খুব দরকার, প্রচণ্ডভাবে দরকার। আমি বলছিলাম দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটা তো বলে দিলাম, দ্বিতীয় প্রশ্নটাও এটার সাথেই রিলেটেড, যে এই যে লাখ লাখ টাকার ক্যামেরা ইকুইপমেন্টগুলোর প্রচণ্ড খুব কস্টলি, মানে কেউ যদি পেশন হিসাবে করে তাও খুব কস্টলি, প্রফেশনই করলে তো আরও ওকে নিতে হবে। তো একটা সাধারণ ঘরের ছেলে, একটি মিডিল ক্লাস ঘরের ছেলে, তার যদি স্বপ্ন থাকে যে আমি ওয়েডিং করব, আমি ফটোগ্রাফার হব, আমি সিনেমাটোগ্রাফার হব, তাকে কি তুই সাজেস্ট করবি? মানে অনেক সময় মানুষ ভাবে না যে এত টাকার ক্যামেরা কী করে কিনবো, ইএমআইয়ে কিনলে ইএমআইটি কি দিতে পারবো? আমি এবার ওর কথা বলি তোকে, যার এটা প্যাশন হবে না, যে জিদ যে আমি করবো, সে এটা করে দেবে, নো ওয়ান ক্যান স্টপ হিম। বিট ও খুব গরিব ঘরের ছেলে হোক, বিট খুব বড়লোক ঘরের ছেলে হোক, প্যাশন ইজ প্যাশন। আজকে যদি আমার মনে হয় যে আমি এই কাজটা করব, হয়তো সে সময় নেবে, হয়তো সে 1 বছর সময় নেবে, 2 বছর সময় নেবে, ইট মাইট গো টু আ 5 years প্ল্যান, কিন্তু ফাইনালি দেখবি সে করে দেবে। কারণ প্যাশন জিনিসটা এরকম, যদি তার মধ্যে তাগিদটা থাকে সে করতে পারবে, ডেফিনেটলি কোনো না কোনোভাবে দেখবি সে ঠিক রাস্তাটা বের করে দেবে। মানে ওই জিতটা থাকতে হবে, জিততে থাকতে হবে। আর মানে এখন আমি কোনোদিনও সাজেস্ট করবো না এটা যে আজকে কারোর কাছে টাকা নেই বা তার ফ্যামিলির কন্ডিশন খুব খারাপ, বাবা মার কাছে প্রেশার ক্রিয়েট করে একটা ক্যামেরা কিনে নিয়ে মার্কেটে নেমে যাওয়া, এটা আমি কোনোদিনও সাজেস্ট করবো না এই জিনিসটা। অ্যান্ড যারাই এই এই প্যাশনটাকে ফলো করে আমার মনে হয় তাদের আগে কাজ দেখা উচিত। যারা এক্সপিরিয়েন্সড মানুষজন আছে, অনেকেই শিলিগুড়িতে অনেক এক্সপিরিয়েন্সড ফটোগ্রাফার আছে, অনেক সিনেমাটোগ্রাফার আছে শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে অনেক জায়গায়, তো তাদের সাথে আগে কাজ করা উচিত, কাজ করে আগে শেখা উচিত, একটা স্টেপ বাই স্টেপ। মানে ইটস লাইক আ ল্যাডার, তুই সিঁড়িটা কী করে উঠছিস, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এবার তুই যদি ল্যাডার 1-এর থেকে নিয়ে 10 নম্বরে যাস, এবার তুই তো 9-এর থেকে নিয়ে 2 নম্বর তুই জানলি না কী আছে, তো যদি পড়িস তাহলে তুই একবারে তুই আবার একে পড়বি। ঠিক ঠিক, তাই না? সো স্টেপ বাই স্টেপ মানুষকে ওঠা উচিত এখানে। আর যার যদি প্যাশন থাকে তার মধ্যে দেখবি সে ঠিক সেরকমভাবেই করে নেবে, যে কোনো একটা এক্সপিরিয়েন্স ফটোগ্রাফারের সাথে থেকে 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 তার থেকে শিখে গ্র্যাব করে যে আমি কী করে কাজ করছি, ছোটো ছোটো কাজ করে টাকা জমিয়ে আলটিমেটলি কিনবে।
মানে আমি এটা কোনোদিনও সাজেস্ট করবো না যে একটা কোনো গরিব ঘরের ছেলে যার কাছে হয়তো খুব ইনকাম সোর্সটা তার বাবা মার নেই, বাবা মার কাছে জেদ করে কোনো কিছু করুক। কারণ এটা মানে আমি আমার পার্সোনাল লাইফে কোনোদিন করিনি যে বাবা মার কাছে আমার বাবা মা দিতে পারছে না, যে আর আমি মানে ওটা তো অনেক পরের অনেক অন্যরকম একটা টপিক হয়ে গেল যে আমি কিরকম করে বড় হয়েছি, মানে একটা ইনসিডেন্টের পরে কি কি হয়েছে সেটা একটা ডিফারেন্ট টপিক হয়ে গেল। তো আই নো দ্য ফিলিং দ্যাট বাবা মার থেকে জেদ করে নিতে গেলে সেটার কনসিকুয়েন্স কী হয়, এটা কোনোদিন করা উচিত না। নেভার নেভার ডু দ্যাট। মানে তোর কথায় আমি যে বুঝলাম যে স্বপ্ন দেখলে স্বপ্ন দেখো, কিন্তু মন থেকে দেখো। হ্যাঁ, জিতটা যদি তোমার থাকে অবশ্যই তুমি জিদ success যদি পাবে। থাকে ইউ উইল বি সাকসিড, মানে তুমি টাইম successful- লাগতে পারে, হ্যাঁ, কিন্তু তুমি পাবে। পাবে। কতটা তুমি সৎ তোমার পেশনের প্রতি, এক্স্যাক্টলি ওইটা। এক্স্যাক্টলি হ্যাঁ, মানে অ্যান্ড ইউ শুড বি ভেরি মাচ অনেস্ট টু ইয়ার প্রফেশন। আমি এরকম অনেক মানুষ দেখেছি, এরকম অনেক মানুষের কাছ থেকে এরকম শুনেছি যে চায় না রোহনদা জানো যে আমার আমার গার্লফ্রেন্ড ফটো চায় না যে তুমি ফটোগ্রাফি করি ওয়েডিংয়ে, রাইট। কে চায় না ফটোগ্রাফি করি। আমি একটা কথা বলি যে এনি ওয়ার্ক তুমি যেটাই করছো সেটা একটা ছোট্ট কাজ হোক কি বড় কাজ হোক, কাজ কাজ। এটা না জানি না, এটা এটা আমাদের এখানেই চলে। মানে বিদেশে প্রত্যেকটা কাজকে না ইকুয়ালি রেসপেক্ট দেওয়া হয়। মানে আজকে ইফ ইউ টেক দ্য এক্সাম্পল অফ রাশিয়া, চায়না, ইউএসএ, ওখানে তুমি যদি একটা প্লাম্বার হও বা তুমি রং মিস্ত্রি হও, তাদেরও যেরকম সম্মান, তুমি যদি একটা খুব বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করো তাদেরও সেই সম্মান। কারণ তারা কোনো কাজকে ছোট হবে না। আর তুমি যেটা করছো, যেটা তোমাকে ব্রেড অ্যান্ড বাটার দিচ্ছে, তুমি তো সব থেকে ফার্স্টে সেটাকে রেসপেক্ট করবে ভাই, এটাই আমার কথা। ঠিক। তাই না? মানে সেটা ওয়েডিং হোক, হয়তো অনেকে বোঝে না ফ্যামিলি, যে সবাই ভাবে যে ওই মানে বিয়ে বাড়িতে শ্যুট করতে যাচ্ছে, ফটোগ্রাফি করতে যাচ্ছে। বাট মানে আমি এরকম অনেক মানুষ দেখিয়ে দিতে পারবো, আমি নিজের কথা একদমই বলছি না, আমি অনেক মানুষ দেখিয়ে দিতে পারবো যারা ওয়েডিং করে নিয়ে দে আর মাচ মোর সাকসেসফুল টু আ বিগ ব্যাংকার অলসো, অনেক বড় ব্যাংকারের থেকেও সাকসেসফুল। রাইট। তো তো সেটাই ব্যাপার। তো কোনো প্রফেশনই ছোট হয় না। আর তুমি আর স্পেসিফিক্যালি যেই প্রফেশনটা তোমাকে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করে দিচ্ছে, সেটাকে তোমার সব দিক দিয়ে রেসপেক্ট করা উচিত। মানে আমি যখন ওই ছোট্ট কাজটা করতাম হাই টিভিতে, তখন আমার কাছে সেটা অনেক বড় কাজ ছিল। কারণ আমি কিন্তু সেই হাই টিভির মায়না যেটা পেতাম না, আমি খুব কম অ্যামাউন্ট মায়না পেতাম। মানে আমি বললে হয়তো তোর খুব কীরকম লাগবে, মানে আমি 3,500 টাকা মায়না পেতাম। আমি 4 বছর 3,500 টাকা মায়না চাকরি করেছি। ওই 3,500 টাকা মায়না চাকরিতে আমি 3,500 টাকা করে জমিয়ে আমি আমার ফার্স্ট মেশিন বানিয়েছি। বাহ। আমার ফার্স্ট যে মেশিনটা, মানে আমার যে এডিটিং মেশিনটা, আমি কিন্তু সেই টাকা দিয়ে বানিয়েছি। কারণ আমার এটা ছিল মাথায় ব্যাক ইন দ্য মাইন্ড যে আমাকে করতে হবে। আর আমার তখন আমাদের পরিস্থিতি প্রচণ্ড খারাপ ছিল। নাহলে তুই ভাব যে এমটিভির থেকে আসার পরে, তুই এটা জিজ্ঞেস করলি না যে তুই এমটিভির থেকে আসার পরে তুই কেন হাই টিভিতে ঢুকলি। ঠিক। মানে আমি মুম্বাই থেকে আসার পরে কেন হাই টিভিতে ঢুকবো, বাট আমার ফ্যামিলি সিচুয়েশনই এত খারাপ ছিল তখন। খারাপ হয়ে গেছে। তো আমাকে ঢুকতেই হয়েছে চাকরিতে। আমি ঠিক। তার আগের থেকে গিটার শেখাই, আমার ফ্যামিলির পরিস্থিতি অনেক আগের থেকেই খারাপ হয়েছে, কিন্তু তখন আরও বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু আমাকে ব্যাক ইন দ্য মাইন্ড কিন্তু ডিসাইডেড ছিল যে আমি মিউজিক করবো, তার সাথে আমাকে এটা কিছু করতে হবে। সো আমি আমার মাইনেরটাকে টাকা জমিয়ে 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 এরকমও হয়েছে যে আমি এরকম অনেক দিন হয়েছে যে যতই ইচ্ছা করছে, আমার কাছে টাকা আছে, আমি এটা কিনবো, কিন্তু আমি কিনিনি। আমি সেখানটায় প্রচণ্ড সাবডিউট ছিলাম যে না, আমি কিনবো না, আমাকে মেশিনই কিনতে হবে। আফটার 4 ইয়ার্স অফ ওয়ার্কিং দেয়ার আমি আমার ফার্স্ট মেশিন বানিয়েছি। তো ওটা ইচ্ছে থাকলে, তুই গরিব হ কি তুই বড়লোক হ, ইউ উইল ডু দ্যাট, ইউ উইল ফাইন্ড আ ওয়ে টু গো থ্রু ইউর পাথ, টু ফলো ইউর প্যাশন। এটাই। তাহলে রোহন, আমার তো মানে এই আড্ডাটা মেরে দুর্দান্ত লাগলো। তোর কেমন লেগেছে? দারুণ, আমি দারুণ বুঝতে লেগেছে, পারছি না, আমার অবশ্যই। খুব দারুণ লাগলো, অনেক কিছু চ্যাপ্টার জানতেও পারলাম। আমি আপনাদের বলতে চাই একটা কথা আমার মিস হয়ে গেছিলো। রোহন এমটিভির কথা তো নিজেই বললো, আমিও আগে বলেছি। তার সাথে সাথেও রোহনের একটা বানানো ফিল্মটার নাম হলো টিনটিন, হুম। তাই তো? টিনটিন ফিল্মটা ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট বলে একটা কম্পিটিশন হয়, প্রত্যেক বছরই হয় ইন্ডিয়া লেভেলের। সেইখানে টপ 10-এর মধ্যে এসেছিল। আমার যতটুকু মনে হয় 7th বা 6th না 7th এরকম কিছু একটা হয়েছে, ওরকমই, হ্যাঁ। এরকমই কিছু হয়েছে। এটা একটা বিশাল বড় উপলব্ধি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে আরও ভিডিও আনতে পারি। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। নমস্কার।
নমস্কার।